মাসে দেখছেন এবং একই সাথে রোজার সাথে সাথে বিভিন্ন ধরনের পরীক্ষা চাকরি এগুলি প্রিপারেশনও নিচ্ছেন। তো আজকে স্পেশাল বিসিএস এর হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট শোনা গিয়েছে যে 2000 ডাক্তার নিয়োগ হবে। এটা নিয়ে কয়েকটা সেশন ইতিমধ্যে এক্সক্লুসিভ এডুকেশন এর পক্ষ থেকে আপনাদের হয়েছে। আশা করি আপনারা অনেক মনোযোগ দিয়ে সেটা শুনেছেন। এবং এই মুহূর্তে চাকরির জন্য কয়েকটা অপশন খুলে গিয়েছে। একটা নন ক্যাডার 300 জন ডক্টরের নিয়োগের একটা প্রক্রিয়া চলমান রয়েছে। সেখানে আমাদের অলরেডি এক্সক্লুসিভ এডুকেশন এইডের কয়েকটি ব্যাচ চালু হয়ে গেছে সেটা প্রিপারেশনের জন্য। ইন দা মিন টাইম বিসিএস এর স্পেশাল বিসিএস, যেটা এর আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 39তম স্পেশাল বিসিএস, 42তম স্পেশাল বিসিএস হয়েছিল, যেখানে মোটামুটি 8-10 হাজার ডক্টর কিন্তু নেওয়া হয়েছিল। এবং তার কিন্তু ফলাফল অনেকেই ভোগ করেছে। আমি তো মনে করি যেটা একটা বিশাল বড় একটা সুযোগ আপনাদের জন্য, যারা ফ্রেশ নিউ কামার, যারা এখনো ইন্টার্নি করছেন অথবা ইন্টার্নি শেষ করেছেন বা বিভিন্ন কোর্সে যুক্ত রয়েছেন, এফসিপিএস, এমডি, এমএস, ডিপ্লোমা, বিভিন্ন ধরনের কোর্সে যারা যুক্ত আছেন, তাদের জন্য আমি বলবো ইটস আ বিগ, ভেরি বিগ অপরচুনিটি। তো এই অপরচুনিটি অবশ্যই একদমই হাতছাড়া করা যাবে না, এবং এটার জন্য সুন্দর করে প্রিপারেশন নিতে হবে। বুঝতেই পারছেন, চাকরির জন্য এখন বন্যের জব মার্কেট ইজ ভেরি মাচ স্যাচুরেটেড ইন বাংলাদেশ। প্রাইভেট সেক্টর ইজ ভেরি মাচ ডিসরেসপেক্টফুল, আপনারা জানেন সেটা। তো সেই সেই অর্থে অবশ্যই একটা সরকারি চাকরির আশা কে না করতে পারে। তো তারই আমি একটা প্রচেষ্টার অংশ হিসেবে আজকে আপনাদেরকে একটা গ্লিমস অফ এক্সামিনেশন নিয়ে আমি আজকে 39তম স্পেশাল বিসিএস এর মেডিকেল পোর্শনে কি ধরনের প্রশ্ন আসে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আসলে পরীক্ষার প্রিপারেশনের আগে আমাদের জানা উচিত প্রশ্ন কি ধরনের আসে। হ্যাঁ, যেখানে মেডিকেল সায়েন্সের মোটামুটি সবগুলো সাবজেক্টই কম বেশি পড়তে হবে, লাইক অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, সবই তো মোটামুটি পড়তে হবে। তো সেখানে একটা ভয় কাজ করতে পারে যে কি লেভেলের কোশ্চেন হবে, কত ডিপে আমাদের পড়তে হবে, বা আমাদের কোশ্চেনের হার্ডনেস, টাফনেস এগুলো কতটুকু হবে, কি বা কোশ্চেন গুলো কি ট্রু ফলস হবে নাকি এমসিকিউ হবে, আমাদের কত গভীরে পড়াশোনা করা লাগবে, কত মাসের প্রিপারেশন লাগবে, এরকম বিভিন্ন ধরনের ইকুয়েশন, কোয়েশ্চেন, অ্যানালাইসিস আপনাদের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। তো সেগুলো নিয়ে খুব একটা টেনশন করার দরকার নেই, আমরাই সেগুলোর অ্যান্সার দিয়ে দিব। আর আমি আছি আপনাদের সাথে, ডক্টর শেখ তানভীর হোসেন, অভি। আর হচ্ছে আমি আপনাদের অনেকগুলো ক্লাস ইতিমধ্যে নিয়েছি, নন ক্যাডারের কিছু ক্লাস নিয়েছি তাদের ব্যাচের মধ্যে। আপনাদের সাথে যারা আমাদের সাথে যুক্ত আছে নন ক্যাডার নিয়োগের ব্যাচে, তারা তো আমাদের ক্লাস করছেনই। এর আগেও স্পেশাল বিসিএস যখন ছিল, 42তম স্পেশাল বিসিএস, অ্যাকচুয়ালি তখনই হচ্ছে এই এক্সক্লুসিভ এডুকেশন এর যাত্রা শুরু। তখনও কিন্তু একদম সেই শুরু থেকে অনেকগুলো ক্লাস নিয়েছি। অনেকগুলো প্রোমো ক্লাস ছিল, অনেক ধরনের বিসিএস, মানে বিসিএস রিলেটেড, মানে জেনারেল টপিক বা মেডিকেল সায়েন্সের টপিক, অনেকগুলো টপিকে কিন্তু তখন ক্লাস নিয়েছি। এখন আপনাদের আমি আর খুব বেশি সময় নষ্ট না করি, এমনি আমি এক্সট্রিমলি সরি, আমার ক্লাসটা 10টায় শুরু করার কথা ছিল, বাট আমার বাসায় পৌঁছতে পৌঁছতে একটু দেরি হয়ে যায়, যার কারণে আমি একটু লেট করে শুরু করছি। তো আসেন আমি একটা স্ক্রিন স্ক্রিন শেয়ার দিয়ে শুরু করছি যে স্পেশাল বিসিএস এ 39তম স্পেশাল বিসিএস এ কি ধরনের প্রশ্ন এসেছিল, সেটার ভিত্তিতে আমি কিছু কোশ্চেন আলোচনা করবো আপনাদের সাথে। আই থিঙ্ক আপনারা সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, তাই না? স্ক্রিন কি দেখা যাচ্ছে? আই থিঙ্ক দেখা যাচ্ছে। দেখেন তাহলে, আমরা মোটামুটি জানি স্পেশাল বিসিএস এ প্রিলিমিনারি পরীক্ষা হয়, সেখানে কোনো ধরনের রিটেন পরীক্ষা হয় না। প্রিলিমিনারি পরীক্ষা হয় এবং ভাইভা হয়। তো প্রিলিমিনারি পরীক্ষায় 200 মার্কের কোশ্চেন থাকে, 200টা কোশ্চেন থাকে, 100 থাকে হচ্ছে জেনারেল অংশে আর 100 থাকে হচ্ছে মেডিকেল সায়েন্স। তো আমি মেডিকেল সায়েন্সটা দিয়েই একটু আজকে শুরু করি। জেনারেল যারা জেনারেল টপিক বা আপনার বাংলা, ইংরেজি বা আন্তর্জাতিক বিষয়াবলী, বাংলাদেশ বিষয়াবলী, এই সমস্ত টপিক নিয়ে অন্য টিচার ক্লাস নেবে আপনাদের কোনো এক। তো দেখেন, কার্ডিওজেনিক শক মেবি ডিউ টু, আমরা একটা একটা কোশ্চেন আলোচনা করি, আপনারা যারা নিজেরা পারবেন তারাও একটু অ্যান্সার দিয়ে দিয়ে কমেন্ট সেকশনে হোক অথবা চ্যাট বক্সে হোক, আপনারা নিজেরাও একটু অ্যান্সার দিয়ে দিবেন যদি কোনোটার অ্যান্সার পেরে যান। হ্যাঁ, কারণ এটা একটা চর্চার মতো, আপনি যত চর্চা করবেন ততই আপনার প্র্যাকটিস হবে, আপনার ব্রেন স্টর্মিং হবে, স্কিল বাড়বে, এবং আপনি বুঝতে পারবেন যে পরীক্ষার হল একটা ডিফারেন্ট জিনিস। প্রিপারেশন একরকম, আর পরীক্ষার হল হচ্ছে ডিফারেন্ট। আপনি প্রিপারেশন যা নিবেন তার থেকে 40%, 50% কোশ্চেন কমন পাবেন। আর বাকি কোশ্চেন গুলো আপনাকে আপনার রেসিডুয়াল নলেজের ভিত্তিতে, এক্সপিরিয়েন্সের ভিত্তিতে, স্কিলের ভিত্তিতে, বিভিন্ন এমসিকিউ কিভাবে সলভ করতে হয় তার অভিজ্ঞতার ভিত্তিতে আপনি কিন্তু বাকি কোশ্চেন গুলো সলভ করে দিয়ে চলে আসবেন। আবার এটাও মাথায় রাখতে হবে, বিসিএস এ কিন্তু নেগেটিভ মার্কিং অনেক বেশি থাকে। একটা কোশ্চেন নেগেটিভ হলে আপনার 0.5 মার্ক মাইনাস হয়ে যাবে। তো সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে এত বেশি আমরা মানে অ্যাপ্রোচ করব না, যাতে
আমার মাইনাস মার্কিংটা আমাকে ফল্টে ফেলে দেয়, তো সেটাও খেয়াল রাখতে হবে। বিসিএস পরীক্ষা আসলে মজাটা হচ্ছে শেষ পর্যন্ত ফলটা আসে না, শুধুমাত্র আপনারা মানে গাইডেন্সের আন্ডারে থাকেন, ঠিক আছে? অর্থাৎ রেগুলার পরীক্ষা দিতে থাকেন, রেগুলার অ্যানালাইসিস করেন, এমসিকিউ গুলো সলভ করেন, যেখানে যত এমসিকিউ পাবেন সব সলভ করার চেষ্টা করবেন। বুঝতে পারছেন? পড়া শেষ হোক বা না হোক, পরীক্ষায় আপনারা অ্যাপ্রোচ করবেন। পরীক্ষা নিয়ে কেউ ভয় ভীতি এবং গাফিলতি করবেন না। আসেন, কার্ডিওজেনিক শক মে বি ডিউ টু হাইপোভলিউমিয়া, পাম্প ফেইলিওর, নিউরোজেনিক ইনফেকশন। আমরা অনেক ধরনের শকের নাম শুনেছি, কথা ঠিক কিনা? বিভিন্ন ধরনের শক, তাই না? আমরা হাইপোভলিউমিক শক, নিউরোজেনিক শক, অ্যানাফিল্যাক্টিক শক, কার্ডিওজেনিক শক, হ্যাঁ, বিভিন্ন ধরনের শক আমরা নাম শুনেছি। এর মধ্যে কার্ডিওজেনিক শকের মেইন কারণ হচ্ছে কার্ডিয়াক প্রবলেম। কার্ডিয়াক যদি কোনো কারণে তার কাজ না করতে পারে হার্ট, তাহলেই হচ্ছে কার্ডিওজেনিক শক হতে পারে। সেটা মায়োকার্ডিয়াল ইনফার্কশনের কারণে হতে পারে, কার্ডিওমায়োপ্যাথির কারণে হতে পারে, ভালভুলার হার্ট ডিজিজের কারণে হতে পারে, বিভিন্ন কারণে, অ্যারিথমিয়ার কারণে হতে পারে, কার্ডিওজেনিক শক হতে পারে। তো আপনি বুঝতেই পারছেন কার্ডিওজেনিক শকের মেইন কারণ হতে হবে যদি হার্টটা ঠিক মতো পাম্প না করতে পারে। সুতরাং অ্যান্সারটা হচ্ছে পাম্প ফেলিওর। সাউন্ড অনেক কম, আমি তো অনেক জোরে জোরে কথা বলছি। আমার কোন সাউন্ড শোনা যাচ্ছে আমার কথা? আপনি একটু হেডফোন লাগাই নেন, তাহলে আমার মনে হয় আরো ভালো শোনা যাবে। আমার সাউন্ড, আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা? ওকে। এক্সক্লুসিভ এডুকেশন এইড এর পক্ষ থেকে লিখেছে সাউন্ড ওকে, ভেরি গুড। তাহলে পাম্প ফেলিওর এটাই হচ্ছে এটার অ্যান্সার। হ্যাঁ, তাহলে অ্যান্সার গুলো কিন্তু ঠিক মতো করতে হবে। হ্যাঁ, অ্যান্সার গুলো আপনারা একটু করবেন। কুইজ ভিত্তিক ক্লাস নিলে খুব ভালো হতো, তাই না? ওই যে আপনাদের নন ক্যাডার নিয়োগের সময় কতগুলো কুইজ ভিত্তিক ক্লাস নিয়েছিলাম, অনেক মজা হয়েছিল। তাহলে পাম্প ফেলিওর এটা হচ্ছে answer। আচ্ছা, গন ফোকাস ইজ সিচুয়েটেড ইন, তাহলে গন ফোকাসের সাথে কিসের নাম জড়িত? কি মনে হয়? আমি একটু দেখি সবাই কমেন্ট সেকশনে কি নাম দিচ্ছে। এটার অ্যান্সার দেন সবাই, নাম্বার দিয়ে অ্যান্সার দেন। 102 নম্বরে কি অ্যান্সার হবে? এটার অ্যান্সার আমার অনেক মানুষ আছে। ওকে, গুড। দেখেন তাহলে আপনার এটা কিন্তু মজার ব্যাপার, নিজেরা নিজেরা একটু দেখেন, অ্যান্সারও দেওয়ার চেষ্টা করেন, দেখবেন ভালো লাগবে। বলেন তো গন ফোকাস কোথায় থাকতে পারে? আমরা গন ফোকাস পালমোনারি টিবির নাম শুনছি, তাই না? তাহলে পালমোনারি টিবির সাথে এটা একদম রিলেটেড। সো গন ফোকাস কি পেরিটোনিয়ামে থাকে, হ্যাঁ, নাকি প্লুরাতে থাকে, নাকি পেরিটোনিয়ামে থাকে? কোথায় থাকতে পারে বলেন? লাংসে থাকতে পারে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে খুবই সিম্পল, লাং। গুড। এটা অনেকে অ্যান্সার দিচ্ছে, ভেরি গুড। গুড। আমরা আমাদের জুমে যারা আছেন তারাও যেমন অ্যান্সার দিচ্ছে, লাইভেও অনেকে অ্যান্সার দিচ্ছে, ভেরি গুড। সবাই অ্যান্সার দেন যেটা পারেন, 102 এর সি লিখে ফেলেন, তাহলে নিজেদের একটু প্র্যাকটিস হবে। দেখেন, হিস্টোলজি থেকে একটা প্রশ্ন আসে, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম কোথায় পাওয়া যেতে পারে? সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, লাইনিং অফ দ্য ফেলোপিয়ান টিউব, এন্ডোথেলিয়াম, লাইনিং অফ গল ব্লাডার, লাইনিং অফ ইউরিনারি ব্লাডার। এই তো আমার মনে হয় গত সপ্তাহের আগের সপ্তাহে আমি নন ক্যাডার ব্যাচে আপনি অ্যানাটমি পড়াচ্ছিলাম। তো সেখানে কিন্তু এই যে লাইনিং এপিথেলিয়াম গুলো আমি খুব ভালো করে দাগিয়ে দিয়েছিলাম, কারণ আমি তো জানি যে এখান থেকে কোশ্চেন এসছে এবং ভবিষ্যতে আসবে। সো লাইনিং এপিথেলিয়াম গুলো খুবই ইম্পর্টেন্ট হিস্টোলজিতে। মানে লাইনিং এপিথেলিয়াম গুলো, স্কোয়ামাস কোথায় থাকে, কলামনার কোথায় থাকে, কিউবাইডাল কোথায় থাকে, স্ট্রাটিফাইড কোথায় থাকে, সিউডো স্ট্রাটিফাইড কোথায় থাকে, ট্রানজিশনাল কোথায় থাকে, এই এক্সাম্পল গুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, একদম বেসিক এমসিকিউ, কোনো রকম হাবি জাবি নাই। তাহলে ফিলোপিয়ান টিউব, এখানে সিলিয়েটেড কলামনার থাকে, গল ব্লাডারে কলামনার থাকে, ইউরিনারি ব্লাডারে ট্রানজিশনাল থাকে, এগুলো কোনোটাতে কিন্তু সিম্পল স্কোয়ামাস থাকে না। সিম্পল স্কোয়ামাস কোথায় থাকে বল? অ্যালভিওলাসে থাকে, এন্ডোথেলিয়ামে থাকে, পেরিটোনিয়ামে থাকে। এই তো আমার মনে হয় অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছেন, ভেরি গুড। খুব সুন্দর হচ্ছে, সবাই ভালোভাবেই অ্যান্সার দিচ্ছেন। আসলে একটু ডিসকাস করা, হ্যাঁ, আমি এখানে অনেক কিছু পড়াতে বসবো না, বা এখন স্কোয়ামাস এপিথেলিয়াম বা এপিথেলিয়াম নিয়ে আমি লম্বা চড়া লেকচার দিব না। জাস্ট কি ধরনের কোয়েশ্চেন পরীক্ষায় আসে দেখেন। আমরা 3টা কোয়েশ্চেন পড়লাম, 3টা কোয়েশ্চেন 3 জায়গা থেকে আসছে। আপনি যদি খেয়াল করে দেখেন, শক এই জিনিসটা কিসের অংশ বলেন তো?
এই যে শক এটা ফিজিওলজির পার্ট, তাই না? আমরা ফিজিওলজিতে পড়ছি, তাহলে ফিজিওলজি থেকে একটা প্রশ্ন আসছে। গন ফোকাস আপনি বলতে পারেন এটা প্যাথোলজিতে বলছো, আবার মেডিসিনের অংশ, তাহলে প্যাথোলজি মেডিসিন থেকে একটা প্রশ্ন আসছে। আবার এটা একটা পিওর অ্যানাটমির কোশ্চেন, তাহলে এভাবেই সব গুলো টপিক থেকে কিন্তু আপনার এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন আসবে। দেখা যাক পরের কোশ্চেনটা কি আসে। দেখেন, একটা প্যাথোলজির প্রশ্ন চলে আসছে, উইচ অফ দ্য ফলোইং কন্ডিশন ইজ নট প্রি ক্যান্সারাস। তাহলে প্রি ক্যান্সারাস এটা আমি তো গতকালই পড়াইলাম, গতকাল আমি নন ক্যাডার নিও ব্যাচ গুলোতে আমি ইয়া পড়াচ্ছিলাম প্যাথোলজি, জেনারেল প্যাথোলজি, তো সেখানে নিওপ্লাসিয়া পড়ালাম, এবং আমি কিন্তু বলেই দিয়েছিলাম যে প্রি ক্যান্সারাস কন্ডিশন গুলো খুব ভালো করে পড়তে, স্কিনের প্রি ক্যান্সারাস কন্ডিশন, ইউটেরাসের প্রি ক্যান্সারাস কন্ডিশন, আপনার হচ্ছে জিআইটির প্রি ক্যান্সারাস কন্ডিশন গুলো আমি খুব ভালোভাবে দাগিয়ে দিয়েছিলাম, এবং দেখেন বরাবর এরকমই এক প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। তাহলে কোনটা প্রিক্যান্সারাস কন্ডিশন না? সার্ভাইকাল ডিসপ্লাসিয়া, গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ, সোলার কেরাটোসিস, আলসারেটিভ কোলাইটিস। তাহলে আলসারেটিভ কোলাইটিস, সোলার কেরাটোসিস এগুলো কিন্তু সবই প্রিক্যান্সারাস কন্ডিশন। সার্ভাইকাল ডিসপ্লাসিয়া থেকে ইন্ট্রাপিথেলার নিউপ্লাসিয়া হয়। কিন্তু গ্লাইকোজেন স্টোরেজ এটা একটা কি বলবো, এটা এক ধরনের অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, এর সাথে কোনো প্রি ক্যান্সারাস কন্ডিশনের কোনো সম্পর্ক নাই। সুতরাং এইটাই হবে এটার অ্যান্সার। খুব সহজ সহজ কিন্তু আপনি দেখেন, অনেকে না পড়া থাকলেও কিন্তু এই অপশন দেখে কিন্তু পেরে যাবে, এমন কঠিন কোনো প্রশ্নই কিন্তু আসে না, এটা বুঝতে হবে। ইন হুইচ রিজন ডিপ ফাসা ইজ অ্যাবসেন্ট, তাহলে দেখেন খুব মজার একটা কোশ্চেন, তাই না? যে কোথায় ডিপ ফাসা থাকে না, একদম অ্যানাটমির কোশ্চেন। নেকে, সোলে, অ্যাবডোমিনাল ওয়ালে, ফেস, কোথায় ডিপ ফাসা থাকে না? তাহলে এটা কিন্তু খুব ভালোভাবে পারতে হবে। দেখি তো এই প্রশ্নটার অ্যান্সার কেউ পারেন কিনা, আমি একটু দেখি আগে। হুম, গুড, না অনেকেই পারছে, ভেরি গুড। তাহলে ফেসে কোনো ডিপ ফাসা থাকে না, অনেকেই পারছে। আমার তো মনে হয় আপনাদের নলেজ খুবই ভালো। এই মুহূর্তে পরীক্ষা হলে প্রথম 100 মার্ক কি হবে জানি না, কিন্তু পরের এই মেডিকেল সায়েন্সের 100 মার্কের মধ্যে আমার মনে হয় যারা আমাদের লাইভে আছেন 80-র উপরে নাম্বার পাবে সব। ভেরি গুড। আমি এমনই চাই যে সবাই যেন খুব ভালোভাবে পরীক্ষা অ্যাপিয়ার করতে পারেন, এবং এটার জন্য একটু গাইডেন্স দরকার। একটু যদি পড়াশোনা করা যায় তাহলে কিন্তু এটা এমন কঠিন কিছু না। বাহ, সবাই খুব সুন্দরভাবে স্পন্টেনিয়াসলি কিন্তু সবাই পার্টিসিপেট করছে এবং কমেন্ট করছে, খুব ভালো লাগতেছে। এভাবে কমেন্ট করে যান, দেখেন প্রশ্ন কিন্তু এমন কঠিন কিছু না। দেখেন কি সুন্দর একটা প্রশ্ন, এই প্রশ্নটা আমি বলবো, মানে আমার মনে পড়ে যাচ্ছে প্রশ্নটা দেখে, যে আমি যখন এমডি অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম তখন এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসছিল, যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের কজ কি, কজ আসছিল। এখানে আরো সুন্দর করে প্রশ্ন দিচ্ছে, নন কার্ডিয়াক কজেস অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, মানে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হবে কিন্তু সেটা নন কার্ডিয়াক কজ। বলতে পারবেন আপনি কোনটা এখান থেকে হবে অ্যান্সার? ক্রনিক কিডনি ডিজিজ, স্ট্রোক, নিউমোনিয়া, ক্রনিক লিভার ডিজিজ, একদম ডেভিডসনের ছক থেকে প্রশ্নটা কিন্তু আসছে, এমন কঠিন কিছু না। মাশাল্লাহ, সবাই পারে আমাদের এই মানে কি বলবো, জুমে যারা যুক্ত আছেন এরা মনে হচ্ছে সবাই বিভিন্ন ধরনের কোর্সে আছে, সব অ্যান্সার পারে এরা, মারাত্মক ব্যাপার। ঠিক আছে, এরা এরা আসলে ভালো পড়াশোনা করছে, এবং মোটামুটি নলেজ ভালো, মেডিসিন এবং বেসিক ফিজিওলজি অ্যানাটমির নলেজ ভালো, যার কারণে কিন্তু প্রশ্ন পাচ্ছে। এবং আমি আশা করব সবাই এইভাবে আশা করে এগিয়ে যাবেন। হ্যাঁ, যারা এই কোশ্চেনের অ্যান্সারটা পাচ্ছেন না, বুঝতে হবে তাদের আপনাদের কিন্তু পড়াশোনার মধ্যে নাই, আপনি এটা পারা উচিত, এবং এটা পড়াশোনার মধ্যে থাকতে হবে। এরকম সিম্পল সিম্পল কোশ্চেন আসবে, এটা কোনো কঠিন কোশ্চেন না, খুবই ইম্পর্টেন্ট, এবং খুব মানে আমরা প্রায়শই এরকম পাই। হ্যাঁ, বিশেষ করে আমরা পাই, আমি তো এমডি করছি রেসপিরেটরি মেডিসিনে, হ্যাঁ, তো আমরা এরকম পাই। পেশেন্ট নিউমোনিয়া নিয়ে আসছে, কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, কনসোলিডেশনের ফিচার, হাসপাতালে ভর্তি, হঠাৎ করে ইসিজি করে দেখা যাচ্ছে যে তার পি ওয়েভ অ্যাবসেন্ট, ফিব্রিলেশন আছে, ইরেগুলার পালস। ঠিক আছে, তাহলে এই তো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, তাহলে কেন হলো? তাহলে এই হচ্ছে নিউমোনিয়া, এটার কজ। তাহলে নন কার্ডিয়াক কজ বা লোন অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের একটা অন্যতম কারণ হচ্ছে নিউমোনিয়া। ঠিক আছে, তাহলে এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে, বা আমি বলবো যে এই ধরনের প্রশ্নগুলো পারতে গেলে আপনাকে একটা গাইডেন্সের মধ্যে আসতে হবে। একটু রেগুলার দুই একটা ক্লাস ক্লাস করলে, দুই একটা বলবো না, মোটামুটি সবগুলো ক্লাসে করলে দেখবেন যে প্রিপারেশনটা খুবই সহজ। সত্যি কথা অর্থে গাইডেন্স না থাকলে পড়া হয় না, এটা বাস্তবতা, একদম বাস্তব। আপনাকে কেউ যদি পুশ না করে আপনার পড়তেও মন চাবে না, কিছু করতে মন চাবে না, পরীক্ষার সামনে আগে আসলে তখন মনে হবে আই করতে কি পড়বো, কত পড়া বাকি, কি করি আর, তাই না? এই হচ্ছে ব্যাপার। তো এই জন্যই আমি বলবো যে আপনারা কোনো না কোনো ব্যাচে ঢুকে যাবেন। এক্সক্লুসিভ এডুকেশন এই যে অনেকগুলো ব্যাচের ব্যাপার আছে, চলতেছে, অলরেডি রানিং আছে, সামনেও হবে। আমি কয়েকটা ব্যাচের নাম বলবো যে সামনে আপনাদের জন্য কি কি প্ল্যান আছে, সেগুলোতে চলে আসতে পারেন আপনারা। দ্য ভ্যালু অফ লাং টাইডাল ভলিউম, ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। লাং টাইডাল ভলিউম কতটুকু? সাইড মাইক গুলো বন্ধ করে রাখবো। 500, 5000, 2000, 1500, এটা তো খুবই সহজ কোয়েশ্চেন, আমি তো না পারার কোনো কারণই দেখি না। কি পারবেন না?
দা ভ্যালু অফ লাং টাইডাল ভলিউম কত? এই তো সবাই পারতেছে, 500, তাই না? 500 ml। এটা কিভাবে করে বলেন তো? এই লাং টাইডাল ভলিউম, হ্যাঁ, আমরা একটা স্ট্রং ইন্সপিরেশন নেওয়ার পরে একটা স্ট্রং এক্সপিরেশন নেওয়ার সময় যতটুকু আমাদের ভলিউম আমরা নিতে পারি, এটি হচ্ছে টাইডাল ভলিউম, 500 ml। ঠিক আছে। Mycobacterium lepri has a special predilection for swan cell, epithelium, dorsal root ganglion, lymphatics। বলেন, কোথায় মাইক্রোব্যাকটেরিয়াল লেপ্রির একটা স্ট্রং প্রেডিলেকশন আছে? তাহলে আমরা জানি এখানে অ্যানাস্থেসিয়া হয়, তাই না? সেন্সেশন কাজ করে না মাইক্রোব্যাকটেরিয়াম, টিউবারকুলাস লেপ্রোসি, টিউবারকুলয়েড বা লেপ্রোমেটোস, বিশেষ করে টিউবারকুলয়েড লেপ্রোসিসে সেন্সেশনটা লস হয়, কারণ তার সোয়ান সেলগুলো ডিমাইলিনেশন হয়। ডিমাইলিনেশন হওয়ার কারণে এই এরা এখানে ইনভেট করে সোয়ান সেলের উপরে, তার একটা প্রেডিলেকশন আছে। সো মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রির প্রেডিলেকশনটা হচ্ছে সোয়ান সেলের উপরে। Which of the following occurs during reverse transcription of polymerase chain reaction? কোশ্চেনটা একটু দেখি। Which of the following occurs during reverse transcriptase polymerase chain reaction? বলেন, এটা কি হতে পারে? তাহলে which of the following occurs, এটা ঝামেলা করছে, used to amplify DNA রিভার্স ট্রান্সক্রিপশনে কি, রিভার্স ট্রান্সক্রিপশনে হয়টা কি? ডিএনএ অ্যাম্প্লিফিকেশন হয়, আরএনএ ডিএনএ তে পরিণত হয়, নাকি ডিএনএ আরএনএ তে পরিণত হয়, নাকি প্রোটিনস ডিএনএ তে পরিণত হয়? পারেন যে নর্মাল ট্রান্সক্রিপশনে কি হয়? একটা নর্মাল ট্রান্সক্রিপশনে ডিএনএ থেকে আরএনএ, এই তো কথা, তাই না? মেসেঞ্জার আরএনএ। তাহলে রিভার্স ট্রান্সক্রিপশনে তাহলে নিশ্চয়ই উল্টা হবে, রিভার্স ঘটনা হবে, তাহলে আরএনএ থেকে ডিএনএ হওয়া উচিত। তাহলে আমাদের অ্যান্সার হওয়া উচিত কি? বি। ভেরি গুড, এই তো খুব সুন্দর করে অনেকে গুছিয়ে লিখছে। তাহলে না পারার একদম বেসিক কথা, আমার মনে হয় না পারার কোনো কারণ। ডিএনএ ইজ ফাউন্ড ইন রাইবোজোম। এর থেকে সহজ কোশ্চেন কি আছে আমি জানি না। আমার মনে হয় কোশ্চেন ইন্টারমিডিয়েট স্টুডেন্টের জন্য প্রযোজ্য, যে ডিএনএ কোথায় থাকে। আমি তো এটাকে কোশ্চেনের আন্ডারে দিতে পারছি না। চিন্তা করেন একটা বিসিএস পরীক্ষায় এরকম প্রশ্ন আসছে যে ডিএনএ কোথায় থাকে, বলেন এটার জন্য কি হাতি ঘোড়া পড়া লাগবে? আমি তো এটার অ্যান্সারই দেবো না। কারণ কারণ কি, আমি অ্যান্সার জানি না নাকি? অ্যান্সার সবাই জানে, ক্রোমোজোমে ডিএনএ থাকে। ওকে। দ্য ড্রাগ অফ চয়েস ফর সেরেব্রাল ম্যালেরিয়া, এটা একটা ভালো কোশ্চেন দিচ্ছে কিন্তু। আপনি বিসিএস পাশ করে আসলে যাবেন কোথায়? উপজেলা হাসপাতালে কাজ করতে, তাই না? তাহলে উপজেলা হাসপাতালে কাজ করতে গেলে ম্যালেরিয়ার চিকিৎসা জানতে হবে, বিশেষ করে যদি হিল ট্র্যাক্টে আপনার পোস্টিং হয়, খাগড়াছড়ি, বান্দরবন, কক্সবাজার, হ্যাঁ, চিটাগাং হিল ট্র্যাক, এই সমস্ত জায়গায় যদি আপনার পোস্টিং হয় এবং আপনি যদি উপজেলায় সেরেব্রাল ম্যালেরিয়া বা ম্যালেরিয়ার চিকিৎসা না করতে পারেন, আপনি কিন্তু বড় ফল্টে পড়ে যাবেন। ঠিক আছে, এইটা কিন্তু করতে হবে, ম্যালেরিয়ার চিকিৎসা করতে হবে, এটা উপজেলা হাসপাতালেই করতে হবে। ওই সমস্ত জায়গাগুলোতে এই ম্যালেরিয়ার ট্রিটমেন্ট কিন্তু থাকে, এবং আপনার ড্রাগ অ্যাভেলেবল আছে। তাহলে দেখেন, সেরেব্রাল ম্যালেরিয়া কি ধরনের ম্যালেরিয়া? কিন্তু দুই ধরনের ম্যালেরিয়া আছে, তাই না? কমপ্লিকেটেড, আনকমপ্লিকেটেড, দুই ধরনের ম্যালেরিয়া আছে। তাহলে ওরাল ডক্সিসাইক্লিন, নাকি কম্বিনেশন অফ সালফামেথাক্সাজোল পাইরিমেথামিন, ওরাল কুইনিন, নাকি ইনজেক্টেবল আর্টিসেনিন? সেরেব্রাল ম্যালেরিয়া একটা সিভিয়ার ম্যালেরিয়া, এখানে কিন্তু কোনো ধরনের ভুগিচুগি চলবে না, এখানে কি ইনজেক্টেবল ড্রাগ লাগবে, কি ঠিক কিনা? ভেরি গুড। তাহলে কমপ্লিকেটেড ম্যালেরিয়া, এখানে ইনজেক্টেবল ড্রাগ লাগবে, এবং ইনজেক্টেবল আর্টিসোনেট বা আর্টিসোনেটটি লাগে মূলত, যেটা ইনজেক্টেবল কুইনাইনও অ্যাভেলেবল আছে। সো আপনার আর্টিসোনেট লাগবে, ইনজেক্টেবল, এটা সিভিয়ার ম্যালেরিয়া। হ্যাঁ, আর হচ্ছে যেটা আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া, সেখানে আর্টিমিতার লুমিফ্যান্ট্রিন কম্বিনেশন বা কোয়ার্টেম সেটা খাওয়ায়, অথবা ওরাল কুইনাইন খাওয়ায়। কিন্তু সেরেব্রাল ম্যালেরিয়া সিভিয়ার ম্যালেরিয়ার অংশ, সুতরাং এখানে ইনজেক্টেবল আর্টিসোনেট লাগে। অল আর ফাংশনস অফ এপিথেলিয়াল টিস্যু এক্সেপ্ট, এপিথেলিয়াল টিস্যুর ফাংশন মোটামুটি এগুলো সবই আছে, যা যা আছে, কোনটা বাদে? কন্ট্রাক্টিলিটি, অ্যাবজর্পশন, সেক্রেশন, গ্লোবিউলিন সিনথেসিস। আই থিঙ্ক আপনারা এটা পারবেন, তাই না? এপিথেলিয়াল টিস্যুর কাজ নাই কোনটা এখানে, বলেন। গুড। তাহলে এপিথেলিয়াল টিস্যু অ্যাবজর্পশন করে, এতে কোনো সন্দেহ নাই। বিভিন্ন ধরনের লাইনিং এপিথেলিয়াম অ্যাবজর্পশন করে, কেউ কেউ সেক্রেশনও করে, এগুলো আমরা মোটামুটি জানি, এটা না জানার কোনো কারণ নেই। তাহলে কিন্তু কন্ট্রাক্টিলিটি অনেক সময় কিছু কিছু এপিথেলিয়াল টিস্যু কন্ট্রাক্টিলিটিতেও সহায়তা করে, বাট গ্লোবিউলিন সিনথেসিস এই কাজটা কিন্তু এপিথেলিয়াল টিস্যুর না। ঠিক আছে, কোনো একটা প্লাজমা প্রোটিন তৈরি করা এপিথেলিয়াল টিস্যুর কাজ না। প্লাজমা প্রোটিন কে তৈরি করবে?
বলেন, প্লাজমা প্রোটিন কোথা থেকে তৈরি হয়? লিভার থেকে, তাই না? লিভার। লিভার তৈরি করবে, হ্যাঁ। কি কি বলেন, কি অ্যান্সার দিলেন? লিভার। লিভার। হ্যাঁ, গুড। বেশিরভাগ প্লাজমা প্রোটিন লিভার থেকেই তৈরি হয়। সো এইটার কাজ কিন্তু এপিথেলিয়াল টিস্যুর কাজ না। আর বেশিরভাগ প্লাজমা প্রোটিন লিভার থেকে তৈরি হয়, এক্সেপ্ট কোনটা? গামা গামা গ্লোবুলিন। প্রোটিন, তাই না? হুম, গুড। আচ্ছা, কজেস অফ বাইল্যাটারাল লেগ সোয়েলিং ডাজ নট অলওয়েজ ইনক্লুড। কি বললো? ডাজ নট অলওয়েজ ইনক্লুড, তাহলে বাইল্যাটারাল লেগ সোয়েলিং হবে বাইল্যাটারাল লেগ এডেমা, কিন্তু এটার মধ্যে কোনটাতে বাইল্যাটারাল লেগ এডেমা হবে না? ইউনিল্যাটারাল হইতে পারে বা নাও হইতে পারে, সেরকম। এটা তো মনে হয় খুবই, আমরা বাইল্যাটারাল লেগ সোয়েলিং এর কমন কজ, তিনটা কজ তো মনেই থাকে, তাই না? একটা হার্ট কজ মানে হার্ট ফেলিওর, একটা কিডনি কজ মানে রেনাল ফেলিওর, আরেকটা হচ্ছে লিভার কজ বা লিভার ফেলিওর বা ডিকম্পেসেটেড সিএলডি বলেন, অ্যাসাইটিস বলেন, যাই হোক না কেন। তাহলে সিএলডি তে কি হয়? প্রোটিন কমে যায়, অ্যালবুমিন কমে যায়, হাইপারপ্রোটিনিমিয়া হয়, সেগুলোতে বাইল্যাটারাল লেগ সোয়েলিং। বাট ডিপ ভেন থ্রম্বোসিস, ডিপ ভেন থ্রম্বোসিস কি অলওয়েজ বাইল্যাটারাল হবে নাকি? ইউজুয়ালি ইউনিল্যাটারাল হয়। বাইল্যাটারাল হইতে পারে না তা না, বাট ভেরি রেয়ার ঘটনা। তাহলে ইউনিল্যাটারালি হয় বেশি। তো এই জন্য আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হবে ডিপ ভেইন থ্রম্বোসিস। এখানে একটু অ্যান্সারটা ভুল দিছে, অ্যান্সারটা হবে বি। ঠিক আছে, ওকে। ঠিক আছে, তাহলে আসেন মিউটেবল রিস্ক ফ্যাক্টর অফ হাইপারটেনশন। হ্যাঁ, তাহলে এই 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 নামটা একটু নতুন দিছে, তাই না? মিউটেবল। হ্যাঁ, আগে নামগুলো ছিল কি? মডিফায়াবল, নন মডিফায়াবল। এখানে নামটা দিছে মিউটেবল, মানে মডিফিকেশনও যা, মিউটেশনও তা। মানে আপনি মডিফাই করতে পারবেন কোন জিনিসটাকে? সেক্স। ক্যান ইউ চেঞ্জ ইউর সেক্স? নো। ক্যান ইউ রিভার্স ইউর এজ? নো। ক্যান ইউ অল্টার ইউর ফ্যামিলি হিস্ট্রি? নো। হোয়াট ক্যান আই মডিফাই? হোয়াট ক্যান আই মিউটেট? দ্যাট ইজ স্মোকিং, তাই না? তাহলে স্মোকিং যদি করেন, সেইটা না আপনি মিউট করতে পারবেন, এটা আপনার হাতে আছে, বাকি কোনোটাই আপনার হাতে। ফিচার্স অফ ফাইব্রো অ্যাডেনোমা, তাহলে ফাইব্রো অ্যাডেনোমা কি কি ফিচার? এগুলো আপনার একদম ইয়ার অংশ, প্যাথোলজির অংশ, সিস্টেমিক প্যাথোলজি। কমন এজ আফটার 30 ইয়ার্স, ট্রু। স্ট্রোমা ইজ স্ক্যান্টি, ইউজুয়ালি মাল্টিপল, রেক্ট্যাঙ্গুলার ইন শেপ। এটা ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার ইন শেপ। স্ট্রোমা আসলেই কম থাকে, ঠিক আছে, কিন্তু এটা ইউজুয়ালি সিঙ্গেল হয়, মাল্টিপল হয়। এটি হচ্ছে অ্যান্সার, ফাইব্রো অ্যাডেনোমা। হুইচ অফ দ্য ফলোইং স্ট্রাকচার পাসেস থ্রু দ্য অ্যাওরটিক ওপেনিং অফ দ্য ডায়াফ্রাম? তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কি কি জিনিস ওপেনিং হয়, এটাও আমি কিন্তু ওই যে অ্যানাটমি ক্লাসে পড়াচ্ছিলাম, যে ডায়াফ্রামের তিনটা ওপেনিং আছে। একটা হচ্ছে ভেনা কাভাল ওপেনিং, একটা হচ্ছে অ্যাওরটিক ওপেনিং, আর একটা হচ্ছে ইসোফেজিয়াল ওপেনিং, তাই না? তাহলে এই ওপেনিং গুলো দিয়ে কি কি যায়, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে অ্যাওরটা দিয়ে আমি পড়াইছিলাম যে অ্যাওরটা দিয়ে যে ওপেনিং গুলো যায়, সেটার মনে রাখার সূত্রটা কি? বলেন। অ্যাওরটা দিয়ে যেই স্ট্রাকচার গুলো যায়, ঠিক আছে, সেগুলো মনে রাখার সূত্র কি? তিনটা তো ওপেনিং, তাই না? ভোয়া, বি ও এ। বি তে হচ্ছে ভেনা কাভাল, ও তে ইসোফেগাস, আর এতে হচ্ছে অ্যাওর্টা। তার মানে এটা হচ্ছে T12 লেভেলে। তাহলে T12 লেভেলে অ্যাওরটিক ওপেনিং দিয়ে আমাদের যায় কি কি, এটা মনে রাখার সূত্রটা কি? একটা সূত্র ছিল না, আটা না কি জানি একটা সূত্র ছিল। তাহলে অ্যাওরটিক ওপেনিং দিয়ে থোরাসিক ডাক যায়, ঠিক আছে, থোরাসিক ডাক যায়। ওকে, গুড। টি, থোরাসিক ডাক্ট অ্যাওরটিক ওপেনিং দিয়ে যাচ্ছে। অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্ট অফ ইউরিন, মানে ইউরিনে যেটা থাকার কথা না কিন্তু রয়েছে, সেটা কি? ডাই সোডিয়াম মনোহাইড্রোজেন ফসফেট, অ্যালবুমিন, ক্রিয়েটিনিন, ইউরিয়া। তাহলে ইউরিনে ক্রিয়েটিনিন থাকতে থাকতে পারে, ইউরিয়া থাকতে পারে, ফসফেটও থাকতে পারে, এটা থাকতে পারে, কিন্তু অ্যালবুমিন এটা কিন্তু নর্মালি থাকার কথা না। থাকলে আমরা সেটাকে বলবো কি? প্রোটিনুরিয়া। তাহলে প্রোটিনুরিয়া তো আমাদের কাম্য না, তাই না? তাহলে অ্যালবুমিন কিন্তু কিডনির নর্মাল কনস্টিটিউয়েন্টের মধ্যে পড়ে না। মেল এক্সটার্নাল জেনিটাল অর্গান, কি একটা অবস্থা, চিন্তা করা যায়। মেল এক্সটার্নাল জেনিটাল অর্গান, এটা আপনাদেরকে প্রশ্ন করতেছে, হ্যাঁ। তাহলে এই এই কোশ্চেনের অ্যান্সার যে, যার ভুল হবে এবং সে যদি একজন মেল হয়, তাহলে তাকে কি বলা উচিত? কি বলা পরের কথা, তাকে মেল আর থাকা যাবে না তা, ঠিক আছে, তাকে অন্য ইয়েতে, জেন্ডারে কনভার্ট করে দিতে হবে।
তাহলে এরকম প্রশ্ন পরীক্ষা আসতে পারে, এর অপশনই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। হাই হাই, কি অপশন দিছে? হ্যাঁ, একটু একটু দেখি তো ঘটনাটা কি হচ্ছে এখানে। এখানে তারা কি অপশন দিচ্ছে একটু দেখা উচিত। মেল জেনিটাল অর্গান, ওকে, দিয়েছে পেনিস, প্রোস্টেট, সেমিনাল ভেসিকল, এপিডিডাইমিস। এর মধ্যে কোনটা মেল এক্সটার্নাল জেনিটাল অর্গান? কি দারুণ একটা কোয়েশ্চেন। তাহলে এইটা answer আমার মনে হয় আমরা না দিই। মেল ফিমেল সবাই পারবে, কোনো সমস্যা নেই। এরকম সহজ সহজ কোয়েশ্চেনও দিবে, প্রশ্ন দেখে মনে হবে যে কোয়েশ্চেন ঠিক আছে না, আমার ঠিক আছে, কোনটা ঠিক আছে। ঠিক আছে, একটা এইটা কিন্তু একটা ভালো প্রশ্ন, অনেকে জানেই না প্রি এক্সিডার মানে কি। ওকে, এটা কিন্তু ভালো প্রশ্ন দিছে, প্রশ্নটা কিন্তু জটিল আছে, অনেকে কিন্তু পারবে না। হ্যাঁ, যে প্রি এক্সডিআর মানে কি? এই আমরা তো এমডিআর টিভির নাম শুনছি, এক্সডিআর টিভির নাম শুনছি, কিন্তু প্রি এক্সডিআর নাম অনেকে শুনে নাই। অনেকে শুনছে, অনেকে শুনে নাই, এটা কিন্তু জানতে হবে। এমডিআর টিভির নাম বলে, এমডিআর টিভি কি? অ্যাট লিস্ট। হ্যাঁ, হ্যালো, ওকে। আচ্ছা শোনেন, আমরা সাইড এই যে আমাদের মাইক্রোফোন গুলো বন্ধ রাখি, হ্যাঁ, নয়েজ আসতেছে, তাতে করে আমাদের পড়াটার হ্যাম্পার হচ্ছে। হ্যাঁ, তো বিভিন্ন ধরনের নয়েজ হইতে পারে, আমরা আমাদের, আমি বাদে বাকি সবাই আমাদের মাইক্রোফোন গুলো একটু অফ করে রাখি। যদি কিছু বলার দরকার হয় তখন আপনি খুলে বলবেন, ঠিক আছে? আচ্ছা, তো এমডিআর টিবি হচ্ছে অ্যাটলিস্ট আইসোনিয়াজাইড এবং রিফাম্পিসিনের রেজিস্ট্যান্ট থাকবে, তাদেরকে আমরা বলবো হচ্ছে এমডিআর টিবি। বাকিগুলোতে থাকলেও থাকতে পারে, কিন্তু এই দুটোতে থাকতেই হবে, আইসোনিয়াজাইড অথবা এবং রিফাম্পিসিন, এটাই হচ্ছে এমডিআর টিবি। গেল। আর এক্সডিআর টিবি আমরা বলেছি যে আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, একটা ফ্লুরোকুইনোলন এবং আরেকটা ইনজেক্টেবল সেকেন্ড লাইন অ্যান্টিটিবি ড্রাগ যদি থাকে, তাহলে সেটাকে বলবো এক্সডিআর টিবি। তাহলে এই দুটোর মাঝখানে, অর্থাৎ এমডিআর এবং এক্সডিআর এর মাঝখানে যেই বাহি পড়ে গেছে, তার নাম হচ্ছে প্রি এক্সডিআর। অর্থাৎ সেখানে আইসোনিয়াজেড থাকবে, রিফাম্পিসিনের রেজিস্ট্যান্ট থাকবে এবং একটা ফ্লুরোকুইনোলন। সেই ফ্লুরোকুইনোলন হইতে পারে সিপ্রোফ্লক্সাসিন, লেভোফ্লক্সাসিন অথবা মক্সিফ্লক্সাসিন। যদি থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে প্রি এক্সডিআর টিবি। ইম্পর্টেন্ট, দেখেন পরীক্ষা কিন্তু আসছে। টিবি কিন্তু জানতে হবে, টিবি নিয়ে ভালো মতো পড়াশোনা করবেন, কারণ উপজেলা হাসপাতালে আপনাকে কিন্তু টিবি ডিল করতে হবে। হ্যাঁ, এবং এমওডিসিও আপনি হইতে পারেন, আপনাকে যে উপজেলায় পোস্টিং দেবে আপনি হতে পারেন সেখানকার এমওডিসি। তাহলে এমওডিসি হলে অবশ্যই তা আপনাকে টিবি নিয়ে ডিল করতে হবে সারা বছর। 3 মাস অন্তর অন্তর টিবি কিছু ট্রেনিং হয় জেলা সদর, জেলা সিভিল সার্জন অফিসে, সেখানে আপনাকে অ্যাটেন্ড করতে হবে। সো আপনি কিন্তু পড়বেন। একজন লিখেছেন যে যদি ওই যে মেল এক্সটার্নাল জেনিটাল অর্গান যদি কেউ না পারে বা অ্যান্সার না করতে পারে, তাকে নাকি ডিএমএফ বলা হবে। কি একটা অবস্থা না, ডিএমএফ এর উপরে খুব ক্ষেপে গেছেন আপনারা। আসলে কি বলবো বলেন, উপজেলা হাসপাতালে আমিও কাজ করে আসছি 2 বছর 5 মাস, কোভিড সময় ছিল তখন। ডিএমএফ এর যন্ত্রণা আসলে উপজেলা হাসপাতালে না গেলে আপনি বুঝবেন না। ঢাকা শহরে থেকে ডিএমএফ কি জিনিস, আপনারা তো ডিএমএফ আছে না, আরেকটা জিনিস আছে, সেটাও আপনারা হয়তো নাম জানেন না, এটাকে বলে আরএমপি। ঠিক আছে, রুরাল মেডিকেল প্র্যাকটিশনার। ঠিক আছে, তো রুরাল মেডিকেল প্র্যাকটিশনার, এটাকে আরএমপি ডক্টর বলে। ওদের ডিএমএফ এর থেকেও খারাপ অবস্থা। তো ওখানে হচ্ছে অটোনোমাস ডক্টর, নিজেরাই নিজেকে ডক্টর হিসেবে ঘোষণা দেয়, এবং গ্রাম বাংলার লোকেরা তাদেরকে ডক্টর হিসেবেই মানে। ঠিক আছে, আরো এক ধরনের ডক্টর আছে, তাদের ডিএমএফ ও বলে না, তাদের হচ্ছে তাদের কি বলে, এলএমএফ ও বলে না, সরি আরএমপিও বলে না, তাদেরকে বলে হচ্ছে একদমই ডাক্তার। ঠিক আছে, এই এই ডাক্তার হচ্ছে ওষুধের দোকানদার, তারাও কিন্তু এক ধরনের ডাক্তার, ওদের কোনো ডিগ্রিও নাই, এদের কোনো নামও নাই, কিন্তু তারাও কিন্তু ডাক্তার। আপনি মনে করেন না এমবিবিএস পাশ করে আপনি একাই ডাক্তার, ডক্টরের ভ্যারিয়েশনের শেষ নাই, বিভিন্ন ক্যাটাগরির ডক্টর আছে। এগুলো উপজেলা হাসপাতালে গেলে, উপজেলা লেভেলে কাজ করলে বুঝবেন। তো ডিএমএফ কিন্তু আসলে ভয়ঙ্কর। প্রি এক্সডিআর টা আরেকবার বলুন ভাই। প্রি এক্সডিআর মানে হচ্ছে রিফাম্পিসিন, আইসোনিয়াজাইডে রেজিস্ট্যান্ট তো থাকবেই, যে কোনো একটা ফ্লুরোকুইনোলনেও এই টিবিটা রেজিস্ট্যান্ট থাকবে, এটাকেই প্রি এক্সডিআর বলে। DMF will be vanished by Gen Z. Never and ever. No generation can abolish DMF from Bangladesh until we can change our mentality, our people's mentality.
আমরা আমাদের নিজেদের মানুষের, রুরাল পিপলদের মেন্টালিটি চেঞ্জ না করতে পারলে, ইকোনমিক কন্ডিশনে চেঞ্জ না করতে পারলে, কোন জেনারেশন ডিএমএফ ভ্যানিশ করতে পারবে না। আপনি মনে করতেছেন ডিএমএফ রা ইনভেন্ট বা ডিএমএফ রা ডিস্টার্ব করতেছে? আসলে ডিএমএফ কে আমরা প্যাট্রোনাইজ করতেছি, আমরা যারা জনগণ, আমাদের রুরাল জনগণ, তারাই প্যাট্রোনাইজ করতেছে। আপনি কি অ্যাবলিশ করবেন বলেন? ইউ ক্যান নেভার। আপনার কাছে রোগী আসবে না, ডিএমএফ এর কাছে রোগী যাবে। আপনি দিনে দেখবেন 10টা রোগী, ডিএমএফ একদিনে দেখবে 50টা রোগী। আপনি কি ভ্যানিশ করবেন তাকে? আপনি যে ভাঙচুর করে আসবেন, কয়জনকে ভাঙচুর করবেন? আমাদের মেন্টালিটি চেঞ্জ না হলে, হ্যাঁ, আমরা নিজেদের প্রবলেম না বুঝলে, অনেকের আমি দেখছি তো, আমি উপজেলাতে এখনো যাই, সপ্তাহান্তে চেম্বার করতে যাই, এখনো দেখি অনেক শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ বোঝে না সোজে না, তাদের কথা আলাদা, শিক্ষিত মানুষরাও ডিএমএফ এর কাছে চিকিৎসা নিয়ে তারপরে আমার কাছে আসে। আপনি কি বলবেন বলেন? কিছু বলার নাই। Elastic cartilage is not found in auricle, auditory tube, epiphyseal plate of the bone, epiglottis. তাহলে ইলাস্টিক কার্টিলেজ কোথায় পাওয়া যায় না? এটা তো না পাওয়ার কোনো কারণ নেই। এপিফাইসিয়াল প্লেটে এখানে কিন্তু কোনো ইলাস্টিক কার্টিলেজ থাকে না। ওকে, হালিম কার্টিলেজ থাকে। তো ঠিক আছে, ইলাস্টিক কার্টিলেজ কোথায় কোথায় থাকে এটা ওই যে সেদিন পড়াচ্ছিলাম হিস্টোলজিতে, যেদিন পড়াচ্ছিলাম নটকাটা নিয়োগের ব্যাচে, খুবই ইম্পর্টেন্ট। এই উদাহরণগুলোই আসলে পরীক্ষায় আসে। সিরাম সোডিয়াম লেভেল, এটা কোনো কোয়েশ্চেন নয়, তো সবাই পারে। এইগুলো আমি আর কথা বলবো না। এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার কালকেই পড়ালাম। এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডারের নেমোনিক শিখাই দিলাম, হোয়াট এ ফাসি গেইন। এই নেমোনিক দিয়ে এক্স লিঙ্ক ডিসঅর্ডার গুলো পড়াই দিছি। দেখেন, পলিসিস্টিক কিডনি ডিজিজ, এটা অটোসোমাল ডমিনেন্ট। তারপরে হচ্ছে, সরি, এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডারটা অন্য একটা সূত্রে পড়াইছি আমি, অটোসোমাল রিসেসিভটা ওই সূত্রে পড়াইছিলাম। তো পলিসিস্টিক কিডনি ডিজিজ এটা একটা অটোসোমাল ডমিনেন্ট ডিজিজ। উইলসন ডিজিজ এটা একটা অটোসোমাল রিসেসিভ ডিজিজ। অ্যালকাপ্টোনুরিয়া, যত উরিয়া আছে, অ্যালকাপ্টোনুরিয়া, ফিনাইলকেটোনুরিয়া, হোমোসিস্টিনুরিয়া, এগুলো সবই হচ্ছে অটোসোমাল রিসেসিভ। একমাত্র এখানে এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার আছে হিমোফিলিয়া। সো জানা কথা। টার্নার সিনড্রোম সবাই জানি, 45XO, এটা নিয়ে বলার নাই। মিওসিস প্রডিউসেস 4টা হ্যাপ্লয়েড সেল, এটা আমরা জানি। এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স ইজ মোর ইন, কোথায় বেশি পাওয়া যায় এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স? মাসকুলার টিস্যু, নার্ভাস টিস্যু, কানেকটিভ টিস্যু, নাকি এপিথেলিয়াল টিস্যু? তাহলে আমরা জানি যে সেল বা সেলুলার টিস্যু, এটা সেল কোথায় বেশি পাওয়া যায়? এপিথেলিয়াল টিস্যুতে। আর ম্যাট্রিক্স কোথায় বেশি পাওয়া যায়? কানেকটিভ টিস্যুতে। কানেকটিভ টিস্যুতে ম্যাট্রিক্স বেশি থাকে। তাহলে এটা মোটামুটি জানা। হিস্টোলজি থেকে কিন্তু ভালোই প্রশ্ন আসছে, খেয়াল করে দেখেন। ব্লাড গ্রুপ অ্যান্টিজেন প্রেজেন্ট ইন দ্য আরবিসি মেমব্রেন, প্লাজমা, হিমোগ্লোবিন মলিকুল, ডেন্স গ্র্যানুল অফ দ্য প্লেটলেট। এটা একদম কি বেসিক কথা না বলেন? একদম বেসিক, হেমাটোলজির প্রথম দিককার বেসিক কথা, যে আরবিসির মেমব্রেনে ব্লাড গ্রুপ অ্যান্টিজেন গুলো থাকে, অন্য কোথাও না। খুবই সহজ সহজ কোশ্চেন। ইন প্রোগ্রেসিভ ফেজ অফ দ্য শক, মেটাবলিক, এটা একটু কঠিন কোশ্চেন। মেটাবলিক অ্যালকালোসিস, দেয়ার ইজ ওয়াইড রেসপিরেটরি টিস্যু হাইপাক্সিয়া, সার্ভাইভাল ইজ নট পসিবল, কমপ্লিট রেনাল। প্রোগ্রেসিভ ফেজ অফ দ্য শকে কি হচ্ছে? একদম ঠিক আছে, ওয়াইড স্পিড টিস্যু হাইপক্সিয়া, এই ঘটনাটা ঘটে প্রোগ্রেসিভ ফেজ অফ শক। হ্যাঁ, আপনার শকের কয়েকটা ফেজ আছে, আর্লি প্রোগ্রেসিভ, প্রোগ্রেসিভ, লেট ফেজ। এই ফেজ গুলোর কিছু ঘটনা নিয়ে আলোচনা করলেই এটা হয়ে যাবে। এগুলোর জন্যই ক্লাস করতে হবে। তাহলে দেখেন, শক থেকে আমাদের অলরেডি 2টা কোশ্চেন কিন্তু আসলো। একটা হচ্ছে আপনার কার্ডিওজেনিক শকের কজ, আর একটা হচ্ছে প্রোগ্রেসিভ ফেজ অফ শক। তাহলে প্যাথোলজি, ফিজিওলজি কতটা ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু লাগবে। আপনাদের জন্য ফ্যান কমাই দিয়ে আমি গরমে মরতেছি, তাও তো আপনারা কথা শুনেন না। আচ্ছা, এটা ভালো কোশ্চেন, কিন্তু এটা আমাদের সবারই জানা উচিত যে প্রেডনিসোলনের ইকুইভ্যালেন্ট ডোজ গুলা কি কি। ঠিক আছে, প্রেডনিসোলনের ইকুইভ্যালেন্ট ডোজ গুলো কিন্তু সবাই জানতে হবে। কমেন্টে সবাই লিখতেছেন না কেন? প্রেডনিসোলনের ইকুইভ্যালেন্ট ডোজ গুলো সবার কিন্তু জানতে হবে। এটা না না জানলে কিন্তু চলবে না। ঠিক আছে, অ্যাটলিস্ট 3টা জিনিসের এটা তো জানতেই হবে। প্রথমে আসেন হাইড্রোকর্টিসন, এরপরে প্রেডনিসোলন। অ্যান্সার ডি হবে। হ্যাঁ, কি কিছু বললেন? অ্যান্সার ডি হবে। হ্যাঁ ভাই, অ্যান্সার ডি হবে কি না হবে সেটা আপনি লিখে ফেলেন। হ্যাঁ, আপনি যদি মুখে বলে দেন তাহলে তো সবাই অ্যান্সার করতে পারবে না। আপনারা এই যেখানে চ্যাট চ্যাট বক্স আছে, হ্যাঁ, এখানে মেসেজ লেখেন, তাহলে আমি দেখতে পাচ্ছি। আর যারা লাইভে আছেন তারা সেখানে কমেন্ট করেন। হ্যাঁ, আপনি অ্যান্সার অবশ্যই ভালো দিচ্ছেন, কোনো সন্দেহ নাই, বাট সবার অ্যান্সার জানার জন্য আমার মনে হয় একটু লিখলে ভালো হয়। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমাদের 4টা মেইন যে ইয়া আছে, স্টেরয়েড আছে, সেই স্টেরয়েড গুলো মোটামুটি যদি একটু মনে রাখি তাহলে আর সমস্যা হবে না। একটা হচ্ছে হাইড্রোকর্টিসন, একটা হচ্ছে প্রেডনিসোলন,
একটা হচ্ছে মিথাইল প্রেডনিসোলন, আর একটা হচ্ছে ডেক্সা। ঠিক আছে, ডেক্সামেথাসোন। তাহলে আমি যদি এটা কম্পেয়ার করি, তাহলে প্রথমে যদি আপনি বলেন যে 20 মিলিগ্রাম হাইড্রোকর্টিসন, মানে এইগুলোর মধ্যে সবচেয়ে বেশি বস হচ্ছে হাইড্রোকর্টিসন, দুর্বল। হাইড্রোকর্টিসন 20 মিলিগ্রাম, তা হাইড্রোকর্টিসন 20 মিলিগ্রাম সমান প্রেডনিসোলন 4 ভাগের 1 ভাগ। আচ্ছা, প্রেডনিসোলনের ইমিডিয়েট ছোট ভাই হচ্ছে মিথাইল প্রেডনিসোলন। জাস্ট ইমিডিয়েট ছোট ভাই, ইমিডিয়েট ছোট ভাই মানে 1 বছরের ছোট বড় ছোট ভাই। তাহলে 1 বছরের ছোট বড় ছোট ভাই হচ্ছে প্রেডনিসোলন, যদি 5 মিলিগ্রাম হয় তার ইকুইভ্যালেন্ট মিথাইল প্রেডনিসোলন হচ্ছে 4 মিলিগ্রাম। ঠিক আছে, 4 মিলিগ্রাম মিথাইল প্রেডনিসোলন। লেখাটা বাজে হয়েছে, ভালো করে লিখ। 4 মিলিগ্রাম মিথাইল প্রেডনিসোলন, 4 মিলিগ্রাম মিথাইল প্রেডনিসোলন, 4 মিলিগ্রাম মিথাইল প্রেডনিসোলন। আচ্ছা, আর মিথাইল প্রেডনিসোলনের পরে আছে হচ্ছে ডেক্সামেথাসোন। ঠিক আছে, তাহলে এখানে যেমন 20-এর 4 ভাগ ছিল 5, মানে হাইড্রোকর্টিসনের 4 ভাগের 1 ভাগ ছিল প্রেডনিসোলন, ঠিক তেমনি মিথাইল প্রেডনিসোলনের 4 ভাগের 1 ভাগ হচ্ছে ডেক্সামেথাসোন। 1 মিলিগ্রাম, বা কেউ বলে 0.75 মিলিগ্রাম, বা আপনি 1 মনে রাখেন তাহলে ইজি হবে। তাহলে দেখেন, এভাবে যদি কারেসপন্ডেন্ট গুলো মনে রাখেন, তাহলে পরে দেখবেন আর কোনো সমস্যা হবে না। তাহলে প্রেডনিসোলন যদি পরীক্ষায় 10 মিলিগ্রাম দেয়, তাহলে হাইড্রোকর্টিসন হবে 40, মিথাইল প্রেডনিসোলন হবে 8, ডেক্সামেথাসোন হবে 2। ঠিক আছে, তাহলে এই সূত্রটা যদি মনে রাখেন, তাহলে এটা ডেভিডসনেরই ছক, এটা যদি মনে রাখেন তাহলে প্রেডনিসোলন স্টেরয়েডের ইকুইভ্যালেন্ট ডোজ পরীক্ষাও যেমন পারবেন, আপনি প্র্যাকটিক্যালও পারবেন। প্র্যাকটিক্যাল যখন আপনি যখন প্র্যাকটিস করবেন, তখন কিন্তু আপনি নিজেই নিজের ডোজ ক্যালকুলেট করতে পারবেন। ধরেন, যেই পেশেন্টের প্রেডনিসোলন 1 মিলিগ্রাম/কেজি বডি ওয়েট লাগবে, চিন্তা করেন, তাহলে তার যদি আপনি মিথাইল প্রেডনিসোলন দিতে হয়, তাহলে কিভাবে দিবেন হিসাব করেন। তাহলে ধরেন, একটা মানুষের ওজন হচ্ছে 60 কেজি, ঠিক আছে, তার প্রেডনিসোলন দরকার 0.5 মিলিগ্রাম/কেজি বডি ওয়েট। তাহলে তার 60 কেজি যদি হয়, তাহলে তার প্রেডনিসোলন দেওয়া দরকার 30 মিলিগ্রাম/ডে। আর আপনি যদি এখন প্রেডনিসোলন না দিয়ে তাকে মিথাইল প্রেডনিসোলন দিতে চান, আরো পটেন্ট প্রেডনিসোলন দিতে চান, তাহলে তাকে 4 মিলিগ্রাম ইকুইভ্যালেন্ট করতে হবে, তাই না? তাহলে 4 মিলিগ্রাম করলে তাকে দিতে হবে দৈনিক 24 মিলিগ্রাম মিথাইল প্রেডনিসোলন। তাহলে এইভাবেই কিন্তু আপনি ক্যালকুলেট করতে পারবেন যে কোনোটা। ভালো কোয়েশ্চেন ছিল। ইন অ্যাডাল্ট দ্য ডেইলি লস অফ ফ্লুইড ইন দ্য ফিসেস নরমালি, আমাদের সবাই জানি 100 ml ফিসেস। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ সোর্স অফ পালমোনারি এম্বলিজম? তাহলে এটা তো আমরা সবাই জানি, ডিপ ভেইন অফ দ্য লেগ। ডিপ ভেইন থ্রম্বোসিস হচ্ছে পালমোনারি এম্বলিজমের প্রধান সোর্স। আরো অনেক সোর্স আছে, বাট এটা হচ্ছে মেইন। এক্সট্রা পিরামিডাল লেশন কজেস cogwheel rigidity, hyperreflection of the lower limb, flaccid paralysis, hyperkinesia. এক্সট্রা পিরামিডাল লেশন আমরা জানি না, যে আমাদের পার্কিনসনে এক্সট্রা পিরামিডাল লেশন হয়, সেখানে কি হয়? ট্রেমর, রিজিডিটি, ব্র্যাডিকাইনেশিয়া, তাই না? তাহলে আমরা বুঝতে পারছি রিজিডিটি একটা থাকবে, হাইপারকাইনেশিয়া হবে না, বরং ব্র্যাডিকাইনেশিয়া হবে। এক্সট্রা পিরামিডাল লেশন। এক্সট্রা সেলুলার স্ট্রাকচারাল প্রোটিন, এক্সট্রা সেলুলার স্ট্রাকচারাল প্রোটিন কোনটা বলেন? টিউবুলিন, ইলাস্টিন, গ্যাস্ট্রিন, কেরাটিন, এটা পারতে হবে। এক্সট্রা সেলুলার স্ট্রাকচারাল প্রোটিন কোনটা? এক্সট্রা সেলুলার স্ট্রাকচারাল প্রোটিন হচ্ছে ইলাস্টিন। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে ইলাস্টিন। গুড। মেইন সিট অফ পেরিফেরাল রেজিস্ট্যান্স, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, একদম ফিজিওলজির প্রশ্ন। মানে আপনার ওই যে কার্ডিওভাস্কুলার সিস্টেমের যে ফিজিওলজি আছে, সেখান থেকে প্রশ্নটা আসছে যে মেইন সিট অফ পেরিফেরাল রেজিস্ট্যান্স ভেনিউল, আর্টেরিওল, ক্যাপিলারি, মেটা আর্টেরিয়াল। এটা একদম জানা কথা, বই একদম গাইড অন ডিরেক্ট লেখা আছে, মেইন সিট অফ পেরিফেরাল রেজিস্ট্যান্স কোনটা? কেউ দেখি লেখে না, কাহিনী কি? দেখা যাচ্ছে না? আর্টারিওল ভাই, মেইন সিট অফ পেরিফেরাল রেজিস্ট্যান্স হচ্ছে আর্টারিওল। ভেরি গুড, ঠিক আছে। কমনেস্ট কজ অফ হেপাটিক সিরোসিস, কমনেস্ট কজ অফ হেপাটিক সিরোসিস বাংলাদেশে তো সহজ কথা, হেপাটাইটিস বি ভাইরাস। এবারে দেখা যাচ্ছে একটা সিনারিও বেসড কোয়েশ্চেন দিচ্ছে, দেখছেন? একটা সিনারিও কোয়েশ্চেনও নাকি দেয়, চিন্তা করা যায়। A 60-year-old gentleman has been diagnosed as vitamin B12 deficiency due to pernicious anemia. Which of the following is unlikely to happen? মানে ঘটার সম্ভাবনা কম কোনটা? মানে একটা পেশেন্ট দেখেন পার্নিশিয়াস অ্যানিমিয়া, ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সিতে ভুগতেছে, তার কতগুলো নিউরোলজিক্যাল প্রবলেম দিচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সির কারণে সাবেকুড কম্বাইন্ড ডিজেনারেশন অফ দা স্পাইনাল কর্ড হয়েছে। তাহলে সেই সাবেকুড কম্বাইন্ড ডিজেনারেশন স্পাইনাল কর্ডের যে ফিচার গুলো, সেগুলো যদি আপনি জানেন, তাহলে পরে আপনি অ্যান্সার পারবেন।
যেমন পোস্টেরিয়র কলাম ইনভলভমেন্ট, এটা কিন্তু হয়। অপটিক অ্যাট্রফি, এটাও হয়। কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট ইনভলভমেন্ট, এটাও হয়। কিন্তু সিজার কি হয়? সাব-একর্ড কম্বাইন্ড ডিজেনারেশন হলে কি আপনার সিজার হবে? সিজার সিজার কিন্তু হবে না, ঠিক আছে। কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট ইনভলভমেন্ট, এটাও হবে, কিন্তু সিজার হবে না। তাহলে অ্যান্সার হবে হচ্ছে সিজার। এটা অ্যান্সার একটু ভুল দিছে, সিজার অ্যান্সার ডি, ঠিক আছে। কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট ইনভলভমেন্ট কিন্তু হবে আপনার, যার কারণে আপনার এই যে অ্যাঙ্কেল রিফ্লেক্স কি বলে, এক্সটেন্সর প্লান্টার হবে, কিন্তু নি জার্ক অ্যাবসেন্ট, নি জার্ক এক্সাগারেটেড কিন্তু অ্যাঙ্কেল জার্ক লস্ট, এরকম থাকে, তাই না? তো এইটা ইম্পর্টেন্ট। তারপরে আসেন, অ্যাট হুইচ অফ দ্য ফলোইং ফেজ অফ দ্য কার্ডিয়াক সাইকেল ডাজ আর্টারিও অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ ওপেন। একদম এই যে কার্ডিয়াক সাইকেল থেকে প্রশ্নটা দিছে যে কার্ডিয়াক সাইকেলের কোথায় এভি ভালভ ওপেন হয়। এটা খুব ইম্পর্টেন্ট, কার্ডিয়াক সাইকেল থেকে দিছে। কার্ডিয়াক সাইকেলটা পড়লে এটা পারার কথা। ডিউট্রিয়াল ফিলিং ডিউরিং আইসোভলুমেট্রিক কন্ট্রাকশন বলে, কোনটা হবে? এবি ভালভ ওপেন হচ্ছে, এটা কিন্তু এবি ভালভ ওপেন হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। এবি ভালভ ওপেন হচ্ছে ডিউরিং ভেন্ট্রিকুলার ফিলিং, ভেরি গুড। ভেন্ট্রিকুলার ফিলিং এর সময় এবি ভালভ ওপেন হয়। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ রেসপন্সিবল ফর কার্পাল টানেল সিনড্রোম? এটা তো সবাই জানি, কার্পাল টানেল সিনড্রোম মানে মিডিয়ান নার্ভ কম্প্রেশন, আর কোনো কথা হবে না। অটোনমিক গ্যাংলিয়ন আর ভেরি ইম্পর্টেন্ট, কোলিনার্জিক, আইডেনার্জিক, ডোপামিনার্জিক, আর হচ্ছে নর এডেনার্জিক। অটোনমিক গ্যাংলিয়ন গুলো কি ধরনের জানেন? যদি জেনে থাকেন বলে ফেলেন। ভেরি গুড, কোলিনার্জিক, ভালো বলছেন। কোলিনার্জিক, অটোনমিক গ্যাংলিয়ন কিন্তু সবই কোলিনার্জিক, প্রিসিনাপটিক। আচ্ছা, ক্লিনিক্যাল টক্সিসিটি অকার্স ইন অল অফ দ্য ফলোইং মাইক্রোনিউট্রিয়েন্টস অ্যাকসেপ্ট, মানে কোন নিউট্রিয়েন্ট গুলো টক্সিসিটি আছে? ফ্লুরাইড, আয়রন, কপার, আয়োডিন। কোনটা টক্সিসিটি নাই? ফ্লোরাইড টক্সিসিটি, আয়রন টক্সিসিটি তো আছেই, কপার, আয়োডিন, কোনটা টক্সিসিটি নাই? অ্যান্সার হচ্ছে আয়োডিন। আয়োডিনের কোনো টক্সিসিটি নাই, বাকি সবগুলোরই কিন্তু টক্সিসিটি আছে। ফ্লোরাইডের টক্সিসিটি আছে, ফ্লোরোসিস বলা হয়। আয়রনের টক্সিসিটি আমরা জানি যে ইয়া হয়, কি বলে আপনার, হেমোক্রোমাটোসিস। কপারের টক্সিসিটি হয় উইলসন ডিজিজ, তাই না? কিন্তু আয়োডিনের কিন্তু টক্সিসিটি নাই। সাইন্স অফ আপার মোটর নিউরন লেশন ইনক্লুড অল এক্সেপ্ট, তাহলে আপার মোটর নিউরন লেশনে কি হয়? রিফ্লেক্স লস হয় না এক্সাগারেটেড হয়? এক্সাগারেটেড হয়, তাহলে এটাই মেন অ্যান্সার। এছাড়া প্লান্টার এক্সটেন্সর হয়, উইকনেস হয়, হাইপারটোনিয়া হয়, সবই ঠিক আছে, কিন্তু রিফ্লেক্স কিন্তু এক্সাগারেটেড হয়। হুইচ ডিজিজ ইজ দ্য মিমিকিং অ্যাংজাইটি ডিসঅর্ডার? হুইচ ডিজিজ ইজ দ্য মিমিকিং অ্যাংজাইটি ডিসঅর্ডার? যেমন হাইপোগ্লাইসেমিয়া, টেম্পোরাল অফ এপিলেপসি, অ্যালকোহল উইথড্রল, হাইপোথাইরয়েডিজম। তাহলে ভালো একটা প্রশ্ন দিচ্ছে যে অ্যাংজাইটি ডিসঅর্ডার মিমিক করে কোনটা? হাইপোগ্লাইসিমিয়া কি অ্যাংজাইটি ডিসঅর্ডার মিমিক করে? না। টেম্পোরাল অফ এপিলেপসি কি করে? অ্যালকোহল উইথড্রল, হাইপোথাইরয়েডিজম। তাহলে অ্যান্সার হচ্ছে হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজমের একটা ফিচার কিন্তু অ্যাংজাইটি, সো এটা ইম্পর্টেন্ট। হুইচ অফ দ্য ফলোইং টাইপস অফ শক ইজ কজড বাই ফেলিওর অফ দ্য হার্ট টু পাম্প ইফেক্টিভলি? একই কোশ্চেন, সেম কোশ্চেন, আপনি অবাক হয়ে যাবেন যে সেম কোশ্চেন রিপিটেশন হয়েছে। ওইখানে দিছে যে আপনার কার্ডিওজেনিক শকের কজ কি? পাম্প ফেলিওর। আর এখানে দিছে পাম্প করতে পারে না কোন শকে? তাহলে যেই লাউ সেই কদু, কার্ডিওজেনিক শক। ডিউরিং অ্যাকোমোডেশন রিয়াকশন দেয়ার ইজ কন্ট্রাকশন অফ দ্য সিলিয়ারি মাসল, ঠিক আছে। অ্যাকোমোডেশনে কি হয় বলেন তো? আপনার সিলিয়ারি মাসল কন্ট্রাক্ট করে, পিপিলটা ছোট হয়, এরপরে আপনার কি বলে, কন্ট্রাকশন অফ দ্য, সরি ভুল বললাম, কন্ট্রাকশন অফ দ্য সিলিয়ারি মাসল হয়, আপনার কনজুগেশন অফ দ্য আইবল হয়, পিপিলটা ডায়ালেট, ঠিক আছে। তাহলে এই হলো কথা। হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যান্টিঅক্সিডেন্ট? হাইড্রোজেন পারঅক্সাইড, হাইপোক্লোরাস অ্যাসিড, সেলুলোপ্লাজমিন, আয়োনাইজিং রেডিয়েশন। তাহলে অ্যান্সার হচ্ছে সেলুলোপ্লাজমিন। এটাও কিন্তু আপনার বায়োকেমিস্ট্রি থেকে নেওয়া একটা কোশ্চেন, ইম্পর্টেন্ট। In infants, defecation often follows a meal. The cause of colonic contraction is the gastrocolic reflex, enterogastric reflex, histamine, increased circulating level of cholecystokinin. Answer কি হবে বলেন তো? বাচ্চাদের খাওয়ার পর পরই একটু হাগু হয়, তাই না? এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় এন্টারোগ্যাস্ট্রিক রিফ্লেক্স।
ওকে, তারপরে আসি আমরা। স্মুথ মাসল ইজ ফাউন্ড ইন, স্মুথ মাসল কোথায় পাওয়া যাচ্ছে? ওয়াল অফ ব্লাড ভেসেল, সফট প্যালেট, টাং, আর কি দিছে? ডায়াফ্রাম। কোথায় কোথায় স্মুথ মাসল পাওয়া যায়, তাই না? তাহলে দেখেন, আপনার টাঙে কিন্তু স্মুথ মাসল না, টাঙে কিন্তু আমাদের স্কেলেটাল মাসলই থাকতেছে, ঐচ্ছিক। সফট প্যালেটও তাই, ডায়াফ্রামও তাই, কিন্তু স্মুথ মাসল থাকবে ওয়াল অফ দা ব্লাড ভেসেল। ওকে, মিডিয়াল বাউন্ডারি অফ দা ফিমোরাল রিং, এটা তো একদম মুখস্থ কথা। মিডিয়াল বাউন্ডারির মধ্যে ফিমোরাল ভেইন একটা পার্ট নেয়। ফিমোরাল রিং, মিডিয়াল বাউন্ডারি, ফিমোরাল ভেইন, মিডিয়াল ফিমোরাল রিং এর মিডিয়াল বাউন্ডারি ফর্ম করে। বাউন্ডারি গুলো কিন্তু ইম্পর্টেন্ট, যে একটা ফিমোরাল রিং এর বাউন্ডারি কি দিয়ে হয়, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। আপনারা একটু বলেন তো, ফিমোরাল রিং এর বাউন্ডারিটা কি? ফিমোরাল রিং এর বাউন্ডারিটা একটু বলেন। অ্যান্টেরিয়রলি ইনগুইনাল লিগামেন্ট থাকে, তাই না? অ্যান্টেরিয়রলি থাকে ইনগুইনাল লিগামেন্ট, পোস্টেরিয়রলি পিউবিক বোন থাকে, আর পেকটিনেট লিগামেন্ট থাকে। মিডিয়ালি থাকে হচ্ছে ল্যাকুনার লিগামেন্ট, আর হচ্ছে ল্যাটারালি থাকে মিডিয়াল বাউন্ডারি। আচ্ছা, এখানে আমার মনে হয় একটু ভুল হচ্ছে। মিডিয়াল বাউন্ডারি ফিমোরাল রিং কিন্তু না, ফিমোরাল ভি না, একটু ভুল আছে। এখানে আমি আবার একটু বলি, অ্যান্টেরিয়রলি, পোস্টেরিয়রলি, মিডিয়ালি, আর হচ্ছে ল্যাটারালি। অ্যান্টেরিয়রলি থাকে হচ্ছে আপনার ইনগুইনাল লিগামেন্ট, ঠিক আছে? অ্যান্টেরিয়রলি থাকে ইনগুইনাল লিগামেন্ট। পোস্টেরিয়রলি থাকে হচ্ছে পিউবিক বোন এন্ড পেকটিনেট লিগামেন্ট, পেকটিনেট লিগামেন্ট আর পিউবিক, এটা থাকে। মিডিয়ালি থাকে হচ্ছে ল্যাকুনার লিগামেন্ট, ল্যাকুনার লিগামেন্ট, এটা থাকে হচ্ছে মিডিয়ালি। আর ল্যাটারালি থাকে হচ্ছে ফিমোরাল ভেইন। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কিন্তু এটা ভুল দিছে। ল্যাকুনার লিগামেন্ট, এইটা হবে হচ্ছে মিডিয়াল বাউন্ডারি। মিডিয়াল বাউন্ডারি হচ্ছে ল্যাকুনার লিগামেন্ট, ঠিক আছে? এটা কিন্তু ভুল যেন না হয়, মনে রাখবেন। ঠিক আছে। এরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস মে ডেভেলপ, এটা তো আমরা সবাই জানি, ইন্টারমিডিয়েটেও পড়ছি, যে আরএইচ নেগেটিভ মাদার, মাদার হচ্ছে আরএস নেগেটিভ, তার যদি আরএস পজিটিভ বাচ্চা আসে, তাহলে ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস হতে পারে। কন্ডিশনটা এরকমই। ডার্মিস কন্টেন মেলানোসাইট পোজেস কেরাটিনোসাইট ইজ এ লেয়ার অফ এপিথেলিয়াল টিস্যু ইজ ফর্ম বাই কানেকটিভ টিস্যু। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মেলানোসাইট, কেরাটিনোসাইট, এগুলো কোনোটাই ডার্মিসে থাকে না, এগুলো সবই থাকে এপিডার্মিসে। ঠিক আছে, এবং এটা বেসিক্যালি কানেকটিভ টিস্যু দিয়েই ফর্ম হয়। হেপারিন ইজ সেক্রেটেড বাই গবলেট সেল ফাউন্ড ইন দ্য বোন ম্যারো, এ ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট এন্ড এনজাইম। আসলে এর বড় পরিচয়, এ একটা ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট। দেখেন, মোটামুটি 50টা কোশ্চেন কিন্তু আমরা সলভ করে ফেললাম। এই কোশ্চেন গুলো থেকে মোটামুটি এতটুকু আপনাদের নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে পরীক্ষায় বিভিন্ন ধরনের টপিকই কিন্তু থাকে। 70 to 80% কোশ্চেনই হচ্ছে একদম বেসিক, ভেরি মাচ ইজি। আমার মনে হয় একবার একটু চোখ বুলাই গেলে এগুলো পারা যাবে। কিছু কোশ্চেন থাকে একটু ক্রিটিক্যাল বা একটু ভেতর থেকে আসে, একটু ব্রেন স্টর্মিং করা লাগে বা হয়তো একটু ডিটেলস পড়া লাগতে পারে। এছাড়া প্রশ্ন খুবই সহজ হবে, খুবই। হ্যাঁ, এটা এমনই সহজ যে দেখেন একই প্রশ্ন রিপিটেশন আসতেছে, এমনই সহজ একটা কোশ্চেন। যাই হোক, মোটামুটি অনেকটুকুই পড়া হলো। এরপরে আমি আপনাদের বলি, এই যে স্পেশাল বিসিএস, স্পেশাল বিসিএস এর প্রথম যে ব্যাচটা কিন্তু আপনাদের শুরু হচ্ছে আগামী 25শে মার্চ থেকে। হ্যাঁ, 25শে মার্চ থেকে, অগ্নিঝরা মার্চের 25শে মার্চ থেকে কিন্তু আপনাদের ওই অগ্নিঝরা প্রিপারেশন ফর স্পেশাল বিসিএস শুরু হয়ে যাচ্ছে। তো এই কোর্স সম্পর্কে আমি যদি একটু বলি, এখানে মেডিকেল সায়েন্সের ক্লাস লিস্ট 20টা বা তারও বেশিও থাকতে পারে স্টুডেন্টদের বা ডক্টরদের চাহিদা মতো। তারা যদি আরো এক্সপেক্ট করে আরো বেশি হবে, বাট লিস্ট 20টা হবে, এটুকু কনফার্ম। ঠিক আছে, 20+ মেডিকেল সায়েন্স ক্লাস। শুধু মেডিকেল সায়েন্স পড়লে কি হবে? জেনারেল পার্টও তো পড়তে হবে, বাংলা, ইংরেজি, আন্তর্জাতিক বিষয়াবলী, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, অঙ্ক, মানসিক দক্ষতা, এগুলো দেখতে হবে। এগুলোতে মোটামুটি 30+ ক্লাস থাকবে, 30টা। তার মানে এইখানে 30 আর ওখানে 20, টোটাল 50-এর উপরে শুধু ক্লাস হবে স্পেশাল বিসিএস এর, সব কন্টেন্ট পড়ায় দেওয়া। ফাইনাল রিভিউ ক্লাসও হবে 20টার মধ্যে। চিন্তা করা যায়, এই 50 ক্লাসের পরও আবার নাকি ফাইনাল রিভিউ ক্লাস 20টা! এত ক্লাস কখন করব, কি একটা অবস্থা! টোটাল এক্সাম, যে 50টা কোর ক্লাস আছে, সেই 50টা ক্লাসের জন্য 50টা ডেইলি এক্সাম আছে। ঠিক আছে, এছাড়া আরো এক্সাম তো আছেই, সাবজেক্ট ফাইনাল আছে, টপিক ফাইনাল আছে, মডেল টেস্ট আছে। পরীক্ষার আগ পর্যন্ত পরীক্ষা চলতে থাকবে। কিন্তু এতগুলো ক্লাস, টোটাল আমি যদি হিসাব করি, 30, 20 আর 20, টোটাল 70টা ক্লাস। মেডিকেল সায়েন্সের 20টা, আর হচ্ছে আপনার জেনারেল পার্টের 30টা, আর রিভিউ ক্লাস 20টা, টোটাল 70টা ক্লাসের জন্য পেমেন্ট মাত্র 3060 টাকা। নাম কাওয়াস্তে পেমেন্ট, খুবই কম। তাও আবার কি বললো,
20 মার্চের মধ্যে যদি ভর্তি হন, আজকে 16 তারিখ, আগামী 4 দিনের মধ্যে ভর্তি হলে আরো 500 টাকা কম, মাত্র 2500 টাকায় ভর্তি হওয়া সম্ভব স্পেশাল বিসিএস এর জন্য। কোন নাম্বারে ভর্তি হতে হবে, কিভাবে এটা ভর্তির প্রসিডিউর, সবই আপনাকে আহ, জানিয়ে দেওয়া হবে। আপনি যদি কমেন্ট করেন যে ওয়ান্ট টু অ্যাডমিট বা ইন্টারেস্টেড লিখলে আপনাকে ইনবক্সে জানিয়ে দেওয়া হবে ভর্তির প্রক্রিয়াগুলো। ওকে, সো এটা একটা ব্যাপার। আরেকটা ইনফরমেশন আমি আপনাদেরকে দিব, সেটা হচ্ছে যে শুধু তো চাকরি করলেই হবে না, আমাদেরকে ক্যারিয়ারে আগাইতে হবে। আর ক্যারিয়ারে দেখলেনই তো, কয়েকদিন আগে ডিপ্লোমা রেজাল্ট দিল, অনেকে কিন্তু ক্যারিয়ার হিসেবে ডিপ্লোমাটা ফিক্স করে ফেলেছে। এরকম একটা রেজাল্ট তো আপনিও চান আপনার হোক, সেটা ডিপ্লোমা হোক অথবা রেসিডেন্সি অ্যাডমিশন হোক। তো রেসিডেন্সি সামনে নভেম্বরে আবার রেসিডেন্সি পরীক্ষা হবে। রেসিডেন্সির অলরেডি আমাদের ব্যাচ শুরু হয়ে গিয়েছে মার্চের শুরু থেকেই। এখন আমাদের সেকেন্ড ব্যাচ শুরু হবে, অ্যাপোলো ব্যাচ। এই অ্যাপোলো রেসিডেন্সি 25 ব্যাচে আপনাদের ভর্তির জন্য অলরেডি কিন্তু প্রসিডিওর চলছে। কোর্স ফি মাত্র 6120 টাকা। 18ই মার্চের মধ্যে ভর্তি হলে 1500 টাকা ডিসকাউন্ট থাকছে, মাত্র 4500 টাকায় ভর্তি হওয়া যাবে। এটার জন্য আপনি যদি ইন্টারেস্টেড হন, কিছু নাম্বার টাম্বার আছে বা আমাদের কনসার্ন যারা রয়েছে, রেসিডেন্সি ইন্টারেস্টেড শব্দটা লিখলে, আজকে ক্লাসের কমেন্টে যদি রেসিডেন্সি বা অ্যাপোলো ইন্টারেস্টেড এইটুকু লিখলে আপনাকে ইনবক্সে জানিয়ে দেওয়া হবে ভর্তি প্রসিডিউর। সো এই হচ্ছে ব্যাপার। আসলে বিভিন্ন ধরনের আহ, ভর্তি, কি বলবো, কন্টেন্ট থাকবে, বিভিন্ন ধরনের কোচিং থাকবে, বিভিন্ন ধরনের গাইডেন্স থাকবে, সবই থাকবে। আমার কথা হচ্ছে যে আপনি যে কোনো একটা চুজ করেন, আপনার যেটা ভালো লাগছে, যেটাতে আপনার মনে মনে হচ্ছে যে আমার জন্য ফিজিবল। এখনকার বর্তমানে কারোরই আসলে যে যে ক্লাস করা, এই জ্যামে ঢাকা শহরে একটা জায়গায় যে ক্লাস করা, আবার ক্লাস করে বাসায় আসা, এরপরে আর পড়াশোনার কোনো ধরনের থাকে না, মনোযোগ থাকে না। এর থেকে আমাদের কোভিড একটা জিনিস খুব ভালো শেখাইছে, ঘরে বসে ক্লাস করা। ভালো একটা জিনিস, আমি জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করি, ঠিক আছে। অনেকে হয়তো বলবে যে ঘরে বসে ক্লাস করতে গেলে ঘুম আসে, ঠিক মতো পড়া হয় না, মনোযোগ থাকে না। ভাই, মনোযোগ তো আপনার ব্যাপার। আপনি যদি কোনো একটা কোচিং এ বা একটা ব্যাচে টাকা দিয়ে ভর্তি হন, তাহলে আপনার টনিক কাজ করবে যে আমার এই টাকা দিয়ে আমি ভর্তি হয়েছে, এটা আমি টাকা উসুল করে ছাড়বো। আমি ক্লাস করব, ক্লাসের আউটপুটটা আমি পরীক্ষায় দিব। এটা তো আপনার গরজ। আপনি যদি টাকা পে করে নিজের গরজই না থাকে, তাহলে বুঝতে হবে যে ওই জিনিসটা নিয়ে আপনি কনসার্ন না, ওই টাকার ভ্যালু আপনি বুঝেন নাই। তো আমি ক্লাস করতে গেলে ঘুম আসে, এটা একটা ফালতু কথা। মানে ঘুম আসতে পারে, সেটা ট্রু, ঘুম আসতে পারে, কিন্তু ঘুম আপনি ঘুমাইতে দিবেন না। আপনি দরকার হয় ইয়ে খাবেন, কি বলে, কফি খান, আপনি চা খান। আপনি যদি মনে করেন তাও আপনার ঘুম যদি আসে, তাহলে আপনি মোডাফিনিল খান। এরপরও যদি আপনার ঘুম আসে, তাহলে আরো কিছু খান, যেগুলোর নাম বললে আমার বিপদ হয়ে যেতে পারে, ঠিক আছে। আরো অনেক কিছু আছে যেগুলো খাইলে ঘুম চলে যাবে। তো এইগুলো, মানে আপনার কথা হচ্ছে ঘুম আপনার আটকাইতে হবে। জীবনে আগাইতে গেলে, জীবনে বাড়তে গেলে, বা ডাক্তার হয়ে জীবনে সৎ পথে ইনকাম করে আগাইতে গেলে আপনাকে আপনাকে বাদ দিতে হবে। আর যদি মনে করেন যে না, আমি অন্য পথে ইনকাম করব, তাহলে আপনি ঘুমাইতে পারেন, পড়াশোনা নাও করতে পারেন। অনেক পথে ইনকাম করা যায়, ডাক্তার হয়ে ইনকাম করা সবথেকে কঠিন কাজ। তারপরে আমাদের করতে হয়, কিন্তু অনেক সহজ সহজ উপায়ে আপনি ইনকাম করতে পারেন। সবচেয়ে সহজ উপায় আমার মনে হয় ব্লগিং করা। একটা ব্লগিং শুরু করে দেন, দুই একটা খাবার দাবার খান প্লেট নিয়ে, আপনি দেখবেন যে অনেক রিভিউ হয়ে যাচ্ছে। আর হিরো আলম হইতে পারলে তো আরো ভালো, ঠিক আছে। আচ্ছা, আমরা আরো কয়েকটা কোয়েশ্চেন করে আমরা শেষ করি। সহজ সহজ কোয়েশ্চেন, হোয়াইচ টাইপ অফ ফলোইং টাইপ অফ নেক্রোসিস ইজ সিন ইন অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফার্কশন? এটা তো আমার মনে হয় সবাই পারবে। এমআই তে কি ধরনের ইনফার্কশন হয়? পারবেন না? না পারার কোনোই কারণ নেই, বলেন বলেন বলেন, কি আনসার হবে? কোয়াগুলেটিভ নেক্রোসিস নাকি? ওকে, কোয়াগুলেটিভ নেক্রোসিস, ভালোই পারছেন। দ্য মেজর প্যাথোফিজিওলজিক্যাল অ্যাবনর্মালিটি ইন ডেঙ্গু শক সিনড্রোম: প্লাজমা লিকেজ, থ্রম্বোসাইটোপেনিয়া, হাই হেমাটোক্রিট, লিউকোপিনিয়া। ঘটনা সবই হয়। আপনি যদি চিন্তা করেন ডেঙ্গুতে, তো এগুলো সবই আমি দেখছি, হ্যাঁ, কথা সত্য। থ্রম্বোসাইটোপেনিয়া হয়, হেমাটোক্রিট বেঁচে যায়, লিউকোপেনিয়া হয়, কিন্তু মেজর প্যাথোলজিক্যাল অ্যাবনর্মালিটিটা এইটা কিন্তু প্লাজমা লিকেজ, এইটাই মেইন কালপ্রিট, এইটার কারণেই মানুষ মরতেছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে কথা। ক্রিসমাস ডিজিজ ডেভেলপস ডিউ টু ডেফিসিয়েন্সি অফ ক্লটিং ফ্যাক্টর কত? 8 না 9? বলেন বলেন ক্রিসমাস ডিজিজ আমরা কোনটাকে বলবো? ভেরি গুড। 9 কে বলা হয় ভিটামিন, সরি মানে ফ্যাক্টর 9 ডেফিসিয়েন্সি কে আমরা বলি হচ্ছে ক্রিসমাস ডিজিজ। আচ্ছা, অনেকগুলো কোশ্চেন আসছে, দেখি তো কি লিখছে। ভাইয়া 39 তো ফার্স্ট স্পেশাল বিসিএস ছিল, তাই কোশ্চেন ইজি হয়েছে। 48 হলে তো থার্ড স্পেশাল বিসিএস হবে, সেটাও কি কোশ্চেন এত ইজি হবে? হ্যাঁ, কথা ঠিক আছে, কিন্তু কথা কিন্তু ব্যাপারটা এরকম না, যেটা ফার্স্ট বিসিএস হয়েছে বলে ইজি কোশ্চেন করছে।
ব্যাপারটা এরকম না, কাউকে ইজি করা বা কাউকে অনেক সহজ কিছু দেওয়া, এটা পিএসসির উদ্দেশ্য না। পিএসসি ডাজন্ট কেয়ার হোয়াট ইজ ইজি অর নট। পিএসসির কাছে হয়তো এটাই কঠিন কোশ্চেন মনে হয়েছে, তাই এরা করছে, ওরা তো আর অত বেশি ইয়ে করে। সো কোশ্চেন কঠিন হলে তো আপনার জন্য আরো সুবিধা। আপনি মনে রাখবেন, কোশ্চেন যদি কঠিন হয়, প্রিপারেশন আপনি যদি নর্মালও নেন বা ভালো নেন, তাহলে আপনার জন্য বেশি সুবিধা, আপনি কিন্তু কম্পিটিশনে আগায় যাবেন। এটা একটা কম্পিটিটিভ এক্সাম। 2000 ডাক্তার নেবে, আপনার কি মনে হয় নাকি 2000 ডাক্তার পরীক্ষা দিবে? 12,000 ডাক্তার পরীক্ষা দিবে, আরো বেশিও দিতে পারে। ঠিক আছে, সুতরাং এই মনে করেন যে কনসালটেন্ট হয়ে গেছে, প্রাইভেট চেম্বার করে বা প্রাইভেট মেডিকেল হাসপাতালে আছে, সেও কিন্তু দেখবেন যে বিসিএস পরীক্ষা দেবে। বিসিএস পরীক্ষা দিতে কেউ বাদ দিবে না, মানে জয়েন করুক বা না করুক, কিন্তু পরীক্ষা কিন্তু সবাই দিবে, এটা মনে রাখবেন। মনে করেন যে অলরেডি 10 বছর হয়ে গেছে এফসিপিএস পাস করছে, কিন্তু সে সরকারি চাকরি করে না, সেও কিন্তু এই পরীক্ষা দিবে। আপনি মনে করেন না যে শুধু আপনার মতো ফ্রেশ নিউ কামারই পরীক্ষা দিবে, সবাই দিবে। সুতরাং প্রশ্ন কঠিন হলে এটা কিন্তু যারা ভালো নলেজ আছে তাদের জন্য ভালো, প্রশ্ন সহজ হলে সবার জন্যই ভালো। তো কোশ্চেন কঠিন হইতে পারে, কেউ বলতে পারে না, কিন্তু আমার কথা হচ্ছে যে পিএসসি কখনোই ওই লেভেলে কোশ্চেন করবে না যে কোশ্চেনের মিনিমাম এভারেজ নাম্বারই হবে 50-60-এর কম। সো কোশ্চেন এই লেভেলই হবে। কিছুটা এরকম হয়তো একই কোশ্চেন দুইবার দিবে তা না, হয়তো একই কোশ্চেন একবারই দিবে, কিন্তু কোশ্চেনের লেভেল এরকমই হবে। পিএসসির কাছে কঠিন সহজ কোনো বিষয় না, ওরা নর্মাল প্যাটার্নই কোশ্চেন করে। স্পেশাল বিসিএস কবে হতে পারে? এই কবে হতে পারে এই কথা জিজ্ঞেস করেন না, কেউ বলতে পারে না কবে হতে হবে। ঠিক আছে, আপনি ধরে নেন জুনে হবে, জুন, মে, জুনে। জুনের আগে তো আর হবে না, তাই না? তো জুনের পরে হবে, এরকম চিন্তা করে আগান। 33 কি স্পেশাল বিসিএস ছিল না? না না, এটা স্পেশাল বিসিএস ছিল না, এটা জেনারেল বিসিএস ছিল। যারা নন ক্যাডারে আছি তারা, করে নন ক্যাডারে আছেন আবার অ্যাডমিট। আচ্ছা আচ্ছা, একজন লিখেছেন মানে নন ক্যাডার ব্যাচে যারা ভর্তি আছি তাদেরকে আবার অ্যাডমিট হতে হবে কিনা। নন ক্যাডার ব্যাচে যারা আছেন তাদেরকেও অ্যাডমিট হইতে হবে, বিকজ এখানে মেডিকেল সায়েন্সের টপিক হয়তো সেম, কিন্তু জেনারেলের অনেক কিছু টপিক আছে যেগুলো তো সেম না। যেমন নন ক্যাডারে আমাদের মেন্টাল এবিলিটি নাই, ম্যাথ নাই, হ্যাঁ, তারপরে সায়েন্সের ওরকম ভ্যারিয়েশন নাই, কম্পিউটার নাই, যেগুলো কিন্তু এখানে থাকবে। তো সেখানে আবার বাংলা সাহিত্য নাই, হ্যাঁ, ইংরেজি সাহিত্য নাই, সেগুলো তো এখানে আছে। নন ক্যাডারের তো আমাদের সিলেবাস অল্প, এখানে সিলেবাস তো ব্রড। তো এই জন্য আপনাদের ভর্তি হইতে হবে। তবে এখানে অবশ্যই অবশ্যই একটা ডিসকাউন্ট থাকবে, যারা নন ক্যাডার ব্যাচে আছেন তাদের অবশ্যই ডিসকাউন্ট থাকবে। নন ক্যাডার অ্যাডমিট প্রসিডিউরটা বলুন। প্রসিডিউর, নন ক্যাডার অ্যাডমিট প্রসিডিউর কি? নন ক্যাডার অ্যাডমিট প্রসিডিউর মানে হচ্ছে যে আপনি ওই কমেন্ট বক্সে লেখেন নন ক্যাডার ইন্টারেস্টেড, তাহলে আপনার প্রসিডিউর বলে দিবে। ঠিক আছে, তেমন কঠিন কিছু না। আচ্ছা, ড্রাগ কজিং ইনক্রিজড ইউরিক অ্যাসিড প্রসিডিউর মানে হচ্ছে আপনার একটা বিকাশ নম্বর দিবে, ওটাতে টাকা পাঠাইতে হবে, এটি হচ্ছে প্রসিডিউর। সেই বিকাশ নম্বরটা কি আমার মুখস্থ নাই, ওর যারা আছে, যারা আমাদের অফিসিয়াল আছে ওরা বলে দিবে। ড্রাগ কজিং ইনক্রিজড ইউরিক অ্যাসিড লেভেল, এ তো সবাই আমরা জানি, টিবির একটা ওষুধ আছে পাইরাজেনামাইড, এটা খেলে হাইপার ইউরেসিমিয়া হয়। স্ক্যাবিসে কোন ড্রাগ ইউজ করা হয়? আইভারমেকটিন, পারমিথ্রিন, স্ট্রেপ্টোমাইসিন, সালফাসালাজিন। ইউজুয়ালি পারমিথ্রিন ইউজ করা হয়, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। Following are the causes of vertigo except vertigo cause vestibular neuronitis, benign positional vertigo, acoustic neuroma, এই তিনটাই ভার্টাইগোর কজ। বেলস পালসিতে কোনো ভার্টাইগো হয় না। অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ ইজ এ কন্ডিশন অফ, একটু আগে আমি লিখে দিয়েছিলাম, অটোসোমাল ডমিনেন্ট। অটোসোমাল ডমিনেন্ট, এটি সরি। সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি সাপ্লাইজ ব্লাড টু দা কোথায়? অ্যাপেন্ডিক্স, ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম, ল্যাটারাল 1/3 অফ দ্য ট্রান্সভার্স কোলন, গল ব্লাডার। সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি অ্যাপেন্ডিক্সে পাঠাচ্ছে। ওকে, গল ব্লাডার ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম, এগুলোতে সিলিয়াক আর্টারির ব্রাঞ্চ পাঠাবে। লেফট 1/3 অফ দ্য ট্রান্সভার্স কোলনে পাঠাবে ইনফেরিয়র মেসেন্টারিক আর্টারি, বাট অ্যাপেন্ডিক্স এ সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি। আরএইচ ইনকম্প্যাটিবিলিটিটা কি ধরনের হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন? স্যারোটক্সিক, ডিলেড, অ্যাটোপিক, অ্যানাফাইল্যাক্টিক। টাইপ 2, তাই না? স্যারোটক্সিক হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। ইউরিনারি ব্লাডার ট্রানজিশনাল এপিথেলিয়াম, এটা আমরা সবাই জানি, এটা না পারার কোনো কারণ নেই, খুবই সহজ একটা কোশ্চেন। হিস্টামিন কজেস ভেসোডাইলেটেশন, এটা একদম জানা কথা। এই যে আমার কি হচ্ছে, হাঁচি হইলো, তাই না? এটা এক ধরনের হিস্টামিনের কারণেই তো হচ্ছে, অ্যালার্জিক রিয়াকশন। হিস্টামিন কিন্তু ভেসোডাইলেশন করে, কালকেই প্যাথোলজিতে পড়াইছিলাম যে কেমিক্যাল মেডিয়েটরস এন্ড ফাংশন, হিস্টামিন তার মধ্যে অন্যতম, খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষা এটা আসবেই, মানে ওই কেমিক্যাল মিডিয়েটরের ওই যে রবিনসের যে চার্টটা আছে না, ওখান থেকে কোশ্চেন মাস্ট আসবে। নিউনেটস মে বি ইনফেক্টেড উইথ অল এক্সেপ্ট, তাহলে ম্যালেরিয়া, ব্রুসেলোসিস, শিগেলোসিস, হেপাটাইটিস বি ভাইরাস। নিউনেটকে
কোনটা আক্রান্ত করতে পারে না? ম্যালেরিয়া, কারণ তাদের ম্যালেরিয়ার একটা প্রোটেক্টিভ ফ্যাক্টর থাকে, নিউনেটদের ম্যালেরিয়া আক্রান্ত করতে পারে না। ডেট্রোজান মাসল ইজ এ মাসল অফ, বলেন, এই তো সবাই পারবে, ইউরিনারি ব্লাডার। আচ্ছা, ডিউরিং স্লিপ দেয়ার ইজ এ ফল ইন দ্য সার্কুলেটিং লেভেল অফ হরমোন এক্সেপ্ট, তাহলে ঘুমের সময় সব হরমোনই কমে যায় এক্সেপ্ট গ্রোথ হরমোন, গ্রোথ হরমোন ঘুমের সময় বাড়ে, ঠিক আছে। মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া ইজ ফাউন্ড ইন থ্যালাসেমিয়া, আমরা জানি না মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়ার কয়েকটা কজ আছে, তার মধ্যে একটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, একটা হচ্ছে থ্যালাসেমিয়া, একটা হচ্ছে অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ, আর একটা হচ্ছে সিডেরোব্লাস্টিক অ্যানিমিয়া, ঠিক আছে। কনফার্মেটরি মার্কার ফর ভাইরেমিক স্টেজ অফ হেপাটাইটিস বি ভাইরাস, কনফার্মেটরি মার্কার ফর ভাইরেমিক ভাইরাস বিপুল পরিমাণে রেপ্লিকেশন হচ্ছে, সেটা কি? এইচবিভি ডিএনএ, অ্যান্টি এইচবিসি, অ্যান্টি আইজিজি, এইচবিএস এজি অথবা অ্যান্টি এইচবিএস। ভাইরাস রেপ্লিকেশন করতেছে এটা আমরা বোঝার জন্য অবশ্যই আমাদের দেখতে হবে ভাইরাল কপি, অর্থাৎ ভাইরাস যদি আমি ভাইরাল লোডটা দেখতে পারি, সেটাকে আমি ভাইরাস পিসিআর এর মাধ্যমে ডিএনএ দেখতে হবে, তাহলেই হবে। স্পেশাল বিসিএস এ এজ লিমিট কত হতে পারে? আপাতত 32 মনে করে আগাই, এরপরে যদি বাড়ায় তো বাড়ালো বদান্যতা, কিন্তু 32 মনে করে আগাইতে হবে। আচ্ছা, এইচবিভি ডিএনএ, এটা হচ্ছে এটার অ্যান্সার। এরপরে আসি, টিস্যু ম্যাক্রোফেজ ইজ ডিরাইভড ফ্রম ইউসিনোফিল, হেল্পার টি সেল, লিম্ফোসাইট, আর হচ্ছে মনোসাইট। তাহলে ম্যাক্রোফেজ তো মনোসাইট থেকে আসে, এটা নিয়ে তো আর প্যারার কিছু নেই, সবই জানি। হুইচ কম্পোনেন্ট ইজ নট প্রেজেন্ট ইন দা সিএসএফ? সিএসএফ কি ইরাইথ্রোসাইট থাকে, গ্লুকোজ থাকে, লিউকোসাইট থাকে, প্রোটিন থাকে? সবই মোটামুটি থাকে, কিন্তু ইরাইথ্রোসাইট কিন্তু থাকার কথা না, থাকলেই ঝামেলা, ঠিক আছে। Ovulation occurs 14 days before onset of next menstruation, during the mid part, during female orgasm, 14 days after the onset of menstruation. তাহলে এটা মেন অ্যান্সার হচ্ছে নেক্সট মেনস্ট্রুয়েশনের 14 days আগে ওভুলেশনটা হয়, উইথ দ্য ইনফ্লুয়েন্স অফ লিউটেনাইজিং হরমোন। ইনসুলিন কি ইনক্রিজ করে? ইনসুলিন বডিতে গ্লুকোজকে স্টোর করছে, তাহলে গ্লাইকোজেনেসিস করছে, তাই না? ইন লিপোলাইসিস, গ্লুকোনিওজেনেসিস, কিটোজেনেসিস, এগুলো ইনসুলিনের কাজ নয়, এগুলো ওদের কাউন্টার পার্ট যারা আছে, গ্লুকাগন, অ্যাড্রেনালিন, ওগুলোর কাজ। মিডিয়াল সারফেস অফ দ্য ব্রেন ইজ সাপ্লাইড বাই ভার্টিব্রাল আর্টারি, মিডল সেরেব্রাল আর্টারি, অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, পোস্টেরিয়র ইনফিরিয়র সেরেব্রাল আর্টারি। তাহলে মিডিয়াল সারফেস, ল্যাটারাল সারফেস হলে বলতাম মিডল সেরেব্রাল আর্টারি, বাট মিডিয়াল সারফেস কিন্তু অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি। ক্লিনিক্যাল সাইনোসিস ইজ ডিউ টু ফিটাল হিমোগ্লোবিন, বিলিভার্ডিন, অ্যাডাল্ট হিমোগ্লোবিন, রিডিউসড হিমোগ্লোবিন। তাহলে এটার অ্যান্সারটা কি? ক্লিনিক্যাল সাইনোসিস কেন হয়? রিডিউসড হিমোগ্লোবিনের কারণে হয়, নাকি অ্যাডাল্ট হিমোগ্লোবিনের কারণে হয়, নাকি বিলিভার্ডিন, নাকি ফিটাল হিমোগ্লোবিন? তাহলে বলেন। সাইনোসিস হয় হচ্ছে ফিটাল হিমোগ্লোবিনের কারণে, নট রিডিউসড হিমোগ্লোবিন। রিডিউসড হিমোগ্লোবিনে অ্যানিমিয়া হয়, অ্যাডাল্ট হিমোগ্লোবিন না, ফিটাল হিমোগ্লোবিনে ক্লিনিক্যাল সাইনোসিস হতে পারে। উইচ অফ দ্য ফলোইং মে কজ হাইপারক্যালসিমিয়া? হতে পারা উচিত মাল্টিপল মাইলোমা, এটা হচ্ছে হাইপারক্যালসিমিয়ার একটা কজ আছে, ডেভিডসনের চার্ট আছে, সেখান থেকেই কোশ্চেনটা দেওয়া হয়েছে। এরপরে কার্ডিনাল ফিচার্স অফ অ্যাটোপিক ডার্মাটাইটিস, তাহলে অ্যাটোপিক ডার্মাটাইটিস বা একজিমা, ওয়াইড স্প্রেড অয়েলি স্কিন, ইনক্রিজড আইজিএম লেভেল, সোয়েলিং, স্ক্র্যাচিং। তাহলে অ্যাটোপিক ডার্মাটাইটিস তো অয়েলি স্কিন থাকবে না, বরং ড্রাই স্কিন হবে। ইনক্রিজ থাকবে আইজিই লেভেল, কারণ এটা তো একটা অ্যালার্জিক কন্ডিশন। সোয়েলিং এর ব্যাপার না, বাট স্ক্র্যাচিং থাকবে প্রচুর পরিমাণে, ঠিক আছে। অ্যান্সার হচ্ছে স্ক্র্যাচিং। বিসিজি ভ্যাকসিন এট বার্থ কজেস প্রিভেনশন অফ প্রাইমারি control of primary infection, prevention of MDR TB, prevention of primary TB, prevention of secondary TB। বলেন তো এটার অ্যান্সার কি? এর অ্যান্সার কিন্তু কঠিন আছে, বলেন অ্যান্সার কি? দেখি সবাই একটু কি অ্যান্সার। বিসিজি ভ্যাকসিন অ্যাট বার্থ, এটা তো যদি দেই তাহলে কি হবে? কি একদিন কোশ্চেন করছে হেপাটাইটিস এর ভাইরেমিক স্টেজের কোশ্চেনটা আরেকবার বুঝাই বলেন, বলেছে হেপাটাইটিসে ভাইরেমিক স্টেজ মানে কি? ভাইরাল রেপ্লিকেশন হচ্ছে, ভাইরাস সংখ্যায় বাড়তেছে। এটা বোঝার উপায় কি? এটা বোঝার উপায় যে ভাইরাল লোড দেখা, ভাইরাল লোড মানে ভাইরাল ডিএনএ যদি 10⁵ এর উপরে থাকে,
তাইলে না আমরা বুঝবো যে ভাইরাল লোডটা সিগনিফিকেন্ট ভাইরেমিক স্টেজে আছে। ঠিক আছে, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। আরেকটা বোঝার উপায় আছে, সেটা হচ্ছে এইচবিই অ্যান্টিজেন। এইচবিই অ্যান্টিজেন যদি পজিটিভ আসে, সেটাও বোঝায় যে ভাইরেমিয়া হচ্ছে। একজন কোশ্চেন করছে সার্জারি এবং অবস গাইনি থেকে কোশ্চেন আসে না? অল্প আসে, অল্প। সার্জারি অল্প কোশ্চেন, অবস গাইনি তেমন একটা না। ঠিক আছে, অল্প কোশ্চেন। তাহলে বিসিজি ভ্যাকসিন আমাদের দেওয়ার মানে যে আমাদের আর কোনোদিন টিবি হবে না, ব্যাপারটা কিন্তু তা না। প্রাইমারি ইনফেকশন, প্রাইমারি টিবি সে এফেক্ট মানে আটকাইতে পারবে না। রেদার হচ্ছে মানে সে যেটা করবে, মানে স্পেশালি টিবি মেনিনজাইটিস, এইটা সে প্রিভেন্ট করে। টিবি মেনিনজাইটিসটাই মূলত প্রিভেন্ট করে। ঠিক আছে। ওকে, সো কন্ট্রোল প্রাইমারি ইনফেকশন না, বরং প্রিভেনশন অফ সেকেন্ডারি টিবি, এইটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে ডি। ঠিক আছে। একজন লিখেছে যে তাহলে স্পেশাল বিসিএস এ মেডিসিন ফ্যাকাল্টির লোকজন বেশি ফ্যাসিলিটি পায়। বুঝা গেল। ভাই মেডিসিন লাগবে, মেডিসিনের কোর নলেজ লাগবে। ধরেন এই যে বিসিজি ভ্যাকসিন, দেখেন আপনি উপজেলা লেভেলে নর্মাল এই সময় তো ডিল করতে হবে, তাই না? এই তো ভ্যাকসিনেশন প্রোগ্রামে কাজ করতে হবে, মানুষের কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে। আপনার ন্যূনতম মেডিসিন নলেজই লাগবে। আপনি উপজেলা লেভেলে কি এমন আপনি ইয়ে করবেন? খুব একটা তো আপনি ওখানে কি বলে যে উপজেলা লেভেলে যে আপনি অনেক অপারেশন করে উল্টাই ফেলবেন, তা তো না। তো আপনার মেডিসিনের নলেজই আপনার কিন্তু কাজে দিবে। Which one of the following clotting factor is called primary clotting factor? প্রাইমারি ক্লটিং ফ্যাক্টরের প্রথম চারটা আছে, সেটা আপনারা জানেন: ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন, টিস্যু ফ্যাক্টর, ক্যালসিয়াম। এটাই হচ্ছে প্রাইমারি ফ্যাক্টর। এগুলো দেখেন। হুইচ অফ দ্য ফলোইং ম্যালিগন্যান্সি, ম্যালিগন্যান্সি না, এর বানানটা ভুল আছে। ম্যালিগন্যান্সি ইজ অ্যাসোসিয়েটেড উইথ রেডিয়েশন। তাহলে রেডিয়েশনের সাথে কোন ম্যালিগন্যান্সিটা আছে? অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, এটা। ইমিডিয়েট ব্লাড ট্রান্সফিউশন রিয়াকশন ইনক্লুড হাইপোক্যালিমিয়া, এটা কিন্তু ভুল, হাইপারক্যালিমিয়া হয়। সার্কুলেটরি ওভারলোড, এয়ার এম্বলিজম, হাইপারক্যালসেমিয়া। এয়ার এম্বলিজম একটা হতে পারে, সার্কুলেটরি ওভারলোডটা ইমিডিয়েট না, আরো পরে, অ্যাকিউট রিয়াকশন। ঠিক আছে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ক্রসেস দ্য ইউরেটার ইন দ্য ফিমেল অ্যাজ ইট অ্যাপ্রোচেস দ্য ইউরেটারো ভেসিকল জাংশন? ইউটেরাইন আর্টারি, এটা একটা রিলেশন থেকে কোশ্চেন, মুখস্থ টাইপ কোশ্চেন, এটা নিয়ে বোঝার কিছু নেই। আপনার ইউরেটারের রিলেশন ইন কেস অফ মেল ফিমেল আলাদা, সেটা দেখলে আপনি এটা বুঝতে পারবেন। কম্পেয়ার টু দ্য হেপাটিক বাইল, গল ব্লাডার বাইল কন্টেইনস আ রিডিউসড কনসেন্ট্রেশন অফ হুইচ অফ দ্য ফলোইং? তাহলে হেপাটিক বাইলের তুলনায় গল ব্লাডার বাইলে কোনটা কম থাকে? দুইটা বাইলের পার্থক্য আছে, এই পার্থক্যটা যদি পড়েন সেখান থেকে জানবেন যে মোর কনসেন্ট্রেটেড থাকে হচ্ছে গল ব্লাডার বাইল। তাহলে সেখানে পানিটাই কম থাকে, বাকি কন্টেন্ট গুলো কিন্তু গল ব্লাডার বাইলে বেশি থাকে। প্যারাসাইটিক ইনফেকশন অ্যাসোসিয়েটেড উইথ অ্যানিমিয়া, তাহলে কোন অ্যানিমিয়া? হুক ওয়ার্ম দিয়ে আমরা জানি অ্যানিমিয়া হতে পারে, অ্যানকাইলোস্টোমা ডিউডেনালি আর নিকেটর আমেরিকানা। তাহলে দুইটা আছে, এরা অ্যানিমিয়া করতে পারে। সাপোর্টিং সেলস অফ দ্য নার্ভাস সিস্টেম ইজ কল্ড কি? নিউরোগ্লায়া, গ্লায়াল সেল। তাহলে নিউরনের সাপোর্টিং সেল হচ্ছে নিউরোগ্লায়া। বেসাল সেল কার্সিনোমা ইনক্লুডস মিউটেশন অফ দ্য আরবি জিন, আর্লি লেশন অফ দ্য pale translucent papule, no metastasis, typically at the non-sun exposure. অ্যাকচুয়ালি এটা হচ্ছে লোকালি ম্যালিগন্যান্ট টিউমার, তো এটা হবে নো মেটাস্টাসিস, তাই না? এটাই এর অ্যান্সার। প্লাজমা ক্লিয়ারেন্স ভ্যালু অফ দ্য গ্লুকোজ 0। ঠিক আছে। আচ্ছা, মিল্ক ইজেকশন ইন ফিমেল কস্ট বাই, সবাই আমরা জানি, অক্সিটোসিন। আচ্ছা, হুইচ ওয়ান ইজ ফলস অ্যাবাউট লাং? এটা মোটামুটি আমরা জানি। লেফট লাং একটা অবলিক ফিশার থাকে, ট্রু। লেফট লাং এ তিনটা লোব থাকে, এটা কিন্তু ফলস। লেফট লাং এ কিন্তু দুইটা লোব থাকে, একটা হচ্ছে আপার লোব আর একটা হচ্ছে লোয়ার লোব। আপার লোবের একটা পার্ট হচ্ছে লিঙ্গুলা। কনিক্যাল শেপ, ঠিক আছে। রাইট লাং ইজ স্লাইটলি লার্জার দেন, সেটা কি? অ্যানারোবিক গ্লাইকোলাইসিস, প্রোটন পাম্প অপারেশন, ভেসিকল ট্রান্সপোর্ট, অ্যাক্টিভেশন অফ দ্য ইন্ট্রিনসিক পাথওয়ে অফ অ্যাপোপ্টোসিস। অ্যান্সার হচ্ছে বি, প্রোটন পাম্প অপারেশন। ঠিক আছে। Which of the following is a tumor marker? CA19-9, এটা একটা টিউমার মার্কার। টিউমার মার্কার থেকে কোশ্চেন আসবে, গতকাল পড়াচ্ছিলাম জেনারেল প্যাথোলজিতে টিউমার মার্কার থেকে প্রশ্ন আসতে পারে। অ্যামাউন্ট অফ হিমোগ্লোবিন কন্টেইনড ইন দ্য লেট নর্মোব্লাস্ট ইজ 30 পিকোগ্রাম। মুখস্থ টাইপ একটা কোশ্চেন, এরকম উল্টা পাল্টা কোশ্চেন আসতে পারে। অনেকেই এই কোশ্চেন পারবেন, আমি হলে আমি পারতাম না। এরকম উল্টা পাল্টা কোশ্চেনও কিন্তু আসতে পারে, না পারলে নাই।
যেটা পারবো না, একদমই জানবো না, এগুলো লাগানোর দরকার নেই, মাইনাস খাওয়ার অযথা দরকার নাই। এক্সোটক্সিন মিডিয়েটেড ডিজিজ, এক্সোটক্সিন কে করতে পারে? মানে কুরু, নিপা এনকেফালাইটিস, তারপরে নেক্রোটাইজিং ফাসাইটিস, ওয়েজনার গ্রানুলোমাটোসিস। প্রথমে দেখেন, কুরু এবং এটা এটা প্রায়ন ডিজিজ, নিপা একটা ভাইরাস। এরা সবসময় ভাইরাস বা এই ধরনের স্লো স্লো গ্রোয়িং ভাইরাস, এরা কখনোই টক্সিন দিয়ে ডিজিজ করে না। ওয়েজনার গ্রানুলোমাটোসিস এটা একটা ইমিউনোলজিক্যাল, এটা ভাস্কুলাইটিস এক ধরনের, এটা অটো ইমিউন ডিজিজ, এখানে কোনো এক্সোটক্সিন মিডিয়েট নেই। ব্রাদার, নেক্রোটাইজিং ফাসাইটিস যেটা স্ট্রেপ্টোকক্কাস বা স্টেফিলোকক্কাসের এক্সোটক্সিন দিয়ে হচ্ছে, সেটা দিয়ে হতে পারে। ঠিক আছে। অ্যাথেরোস্ক্লেরোসিস is a progressive inflammatory disorder of the arterial wall. সহজ একটা কোশ্চেন। Morphological appearance of the necrosis is the result of mummification of cell? No. Intracellular alkalosis? No. Yes. Denaturation of the intracellular protein. এটার কারণেই কিন্তু মরফোলজিক্যাল থাকে। মরফোলজিক্যাল অ্যাপিয়ারেন্স অফ নেক্রোসিসের অনেকগুলো ফিচার আছে, তার মধ্যে এটা হচ্ছে অন্যতম। The superficial inguinal ring is an opening of the কি? সুপারফিশিয়াল দিয়ে যায় এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস, আর ডিপ রিং দিয়ে যায় ইন্টারনাল অবলিক অ্যাপোনিউরোসিস। সহজ কথা। Acute heart failure may occur in myxedema, lepromatous condition, rheumatoid arthritis, rheumatic fever. তাহলে কোনটাতে অ্যাকিউট হার্ট ফেলিয়ার হতে পারে? উত্তর হচ্ছে রিউমাটিক ফিভার। ঠিক আছে, অ্যান্সার এখানে ভুল দিয়েছে, অ্যান্সার হবে ডি। রিউমাটিক ফিভারে অ্যাকিউট কার্ডাইটিস হয়, সেখান থেকে অ্যাকিউট হার্ট ফেলিয়ার হতে পারে, বাকিগুলোতে ইউজুয়াল অ্যাকিউট হার্ট ফেলিয়ার ওইরকম হয় না। The rectum is related anteriorly to the cervix, has a venous drainage into the superior vena cava. অবশ্যই না, superior vena cava rectum যাবে না। Begins in front of the first sacral vertebra. No. Has a lining of the stratified squamous. না, rectum এ থাকবে columnar epithelium. So এটা anterior to the cervix, এটাই সঠিক অ্যান্সার। নেফ্রোটিক সিনড্রোম ইনক্লুডস, নেফ্রোটিক সিনড্রোমে কি থাকে? প্রোটিনুরিয়া থাকে, এডেমা থাকে, তাই না? আর অনেক সময় রেনাল ফেলিয়ারও হইতে পারে, বাট এখানে ওভার প্রোটিনুরিয়াটাই মেইন অ্যান্সার হবে। নেফ্রোটিক সিনড্রোমে ওভার প্রোটিনুরিয়া থাকে। হুইচ ভিটামিন ইজ নট সিনথেসাইজড ইন দ্য বডি? ভিটামিন এ, একদম পিওরলি আমাদের ফুড সোর্স, ভিটামিন এ আমাদের শরীরে হয় না, সিনথেসাইজড হয়। আর কে 39 স্ট্রিপ্ট ইজ ইউজ টু ডায়াগনোস, এটা উপজেলা লেভেলে কাজ করতে গেলে জানতে হবে, বিশেষ করে যাদের ময়মনসিংহ, টাঙ্গাইল এলাকায় চাকরিতে যাবেন, তাহলে কালা জ্বর কিন্তু আর কে 39 স্ট্রিপ দিয়ে আমাদের ডায়াগনোসিস হয়, এটা কিন্তু জানতে হবে। ঠিক আছে, গুড। আচ্ছা, কজেস অফ রেনাল ফেলিওর ইন মাল্টিপল মায়োলোমা ইনক্লুডস অল এক্সেপ্ট। তাহলে মাল্টিপল মায়োলোমাতে রেনাল ফেলিওর হয় কি কি কারণে? অনেকগুলো কারণে হইতে পারে, একটু কঠিন কোশ্চেন তাই না? অ্যামাইলয়েড ডেপোজিশন হতে পারে, প্যারাপ্রোটিন ডেপোজিশন হতে পারে, গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে, কিন্তু হাইপার ক্যালসিমিয়া হয়ে হইতে পারে, কিন্তু এখানে একটা ভুল কথা লিখে ফেলেছে, হাইপোক্যালসিমিয়া। সুতরাং এইটাই হচ্ছে অ্যান্সার। রেনাল ফেলিওর কিন্তু হাইপার ক্যালসিমিয়া হইতে পারে, কিন্তু হাইপোক্যালসিমিয়া কিন্তু মাল্টিপল মায়োলোমাতে হয় না। So that's all about 100 question which appeared in 39 special BCS. আমরা কোনো একদিন 42তম স্পেশাল বিসিএস নিয়ে একটু আলোচনা করব, যাতে করে আপনাদের একটু সুবিধা হয়। ঠিক আছে, তাহলে বলেন মোটামুটি আজকে ক্লাসটা করে স্পেশাল বিসিএস এ কিরকম কোশ্চেন আসে তার একটু ধারণা কিন্তু পাওয়া গেল, আশা করি। পিডিএফটা পাবো কিনা? হ্যাঁ, দিয়ে দিব। পিডিএফ না পাওয়ার কি আছে, এই তো কোশ্চেন আপনারা সলভ করলেন, আমরাও সলভ করলাম, পিডিএফটা দিয়ে দিব না, অসুবিধা নেই। 42nd মেডিকেল পার্ট কবে নেওয়া হবে সেটা আজকে জানালে বেটার হয়। এটা আসলে আমি জানি না, আপনারা এক্সক্লুসিভ এডুকেশন এইডের পেজে চোখ রাখবেন, সেখানে দেখতে পাবেন কবে এটার সলভ ক্লাসে নেওয়া হবে, সেদিন আবার আলোচনা করা হবে। ওকে, সো টিল দেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং বিসিএস এর জন্য নতুন নতুন নিউজ পেতে এক্সক্লুসিভ এডুকেশন এইডের পেজে চোখ রাখেন। এবং যেটা ব্যাচের কথা বলেছি, 25 তারিখ থেকে স্পেশাল বিসিএস এর ক্লাস শুরু হবে, সেটাতে আপনারা জয়েন করতে পারেন। রেসিডেন্সির ব্যাচও নতুন অলরেডি একটা ব্যাচ চলছে, অ্যাপোলো ব্যাচও শুরু হবে সামনে, সেটাতেও আপনারা জয়েন করতে পারেন। দুইটা এই রেসিডেন্সি বা স্পেশাল বিসিএস এর ব্যাচগুলোতে জয়েন করার জন্য আপনাদের মানে যেটা কি করতে হবে বা কোন নাম্বারে কত টাকা পাঠাইতে হবে সেগুলো নিয়ে আলোচনা, মানে সেগুলো নিয়ে যদি ইন্টারেস্টেড থেকে থাকেন, তাহলে আপনারা ফেসবুকে এই ক্লাসের লাইভ সেকশনে, লাইভ যেটা ক্লাসটা হচ্ছে সেখানে কমেন্ট সেকশনে যে ইন্টারেস্টেড লিখবেন স্পেশাল বিসিএস ব্যাচ ইন্টারেস্টেড অথবা অ্যাপোলো ব্যাচ ইন্টারেস্টেড, তাহলে সেখানে আপনাদেরকে ইনবক্সে আপনাদেরকে যোগাযোগ করা হবে, আপনি সেখান থেকে বুঝতে পারবেন যে হোয়াট ইউ হ্যাভ টু ডু। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে, শুভেচ্ছা এবং শুভকামনা। আল্লাহ হাফেজ।